আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাসে স্বাগতম। তো এটা খুব শর্ট ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এটা ওই দেখার পরে একটু বইটা একটু দেখে নিবা। মানে বইয়ে কিছু রিডিং টিডিং আছে, এগুলো একটু দেখে নিবা যদি টাইম থাকে। আর না হলে আমি যা বলছি সেগুলো দেখলেও হবে, মানে একদম কিছু না হওয়ার থেকে এগুলো ভালো। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তথ্য। তো তথ্য সম্পর্কে তোমার যে জিনিস জানা লাগবে, এটা হচ্ছে পরিসংখ্যানের মূল ভিত্তি। খুব সম্ভবত এটা পরিসংখ্যানের মূল ভিত্তি, মানে পরিসংখ্যানিক কাজের মূল ভিত্তি, মানে পরিসংখ্যান নিয়ে আমরা যে কাজ কাম করি তথ্য নিয়ে তো করি, তাই না? তো সেটা। আর পরিসংখ্যান কি তথ্য দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়, এটা যে সংখ্যাবাচক যেসব তথ্যগুলো আছে সেগুলো দিয়ে পরিসংখ্যানের কাজ কাম চলে। আর সেই পরিসংখ্যানিক কাজের মূল ভিত্তি হচ্ছে এই তথ্য। তো তথ্য উৎস অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক তথ্য আর একটা হচ্ছে মাধ্যমিক তথ্য। প্রাথমিক মানে আমরা একদম ডিরেক্ট সোর্স থেকে যেই খবরটা পাই সেটা। আর মাধ্যমিক হচ্ছে প্রত্যক্ষভাবে না পাই, আমরা পরোক্ষভাবে যেটা পাই। যেমন একটা উদাহরণ হতে পারে, ধরো এক জায়গায় সড়ক দুর্ঘটনা হয়েছে। ধরো ঢাকায় কোনো জায়গায় সড়ক দুর্ঘটনা হলো। এখন যারা একদম চোখের সামনে যারা দেখলো তারা হচ্ছে প্রত্যক্ষ, মানে একদম প্রাথমিক তথ্য পেলো। আর যারা ধরো এটা সংবাদপত্রে ব্রডকাস্টিং হলো, সংবাদপত্রে দেখানোর পরে সংবাদপত্রে যখন তুমি বসে বসে দেখছো তখন সেটা হচ্ছে পরোক্ষ। মানে একদম প্রাথমিক পর্যায় থেকে কেউ একজন ওই তথ্যটা নিয়েছে তারপরে তোমার কাছে দিয়েছে, মানে তুমি একদম ডিরেক্ট পাচ্ছ না, অন্য আরেকজনের মাধ্যমে পাচ্ছ, মানে অন্য একটা ব্যবস্থার মাধ্যমে, তখন এরকম মাধ্যমিক তথ্য। এরপর আরো রিডিং টিডিং আছে, এমসিকিউ আসে এখান থেকে, কিন্তু এখন তো আর ওই রিডিং পড়ার টাইম নেই, সেখানে থাক। মোটামুটি এগুলো জানলেই হবে। আর কোনটা বেশি ভালো, মানে কোনটা বেশি নির্ভরযোগ্য, অবশ্যই প্রাথমিকটা। এমসিকিউতে এমন আসতে পারে যে কোন তথ্যটি বেশি নির্ভরযোগ্য বা ভালো, সেটা অবশ্যই প্রাথমিক, কারণ প্রাথমিক মানে তো একদম অথেন্টিক, তুমি নিজে চোখে দেখছো সেটা। আর মাধ্যমিক কখন কি ভুল ভাল ছড়ায় তার তো ঠিক নেই। তো গেল। তো বৈশিষ্ট্য অনুসারে তথ্য দুই প্রকার, একটা হচ্ছে গুণগত তথ্য, একটা হচ্ছে পরিমাণগত। গুণগত না বলে গুণবাচকও বলা যায়, কিন্তু যেহেতু বইতে গুণগত আছে তাই আমরা গুণগত পড়বো। পরিমাণগত না দিয়ে পরিমাণবাচক বা সংখ্যাবাচকও পড়া যায়। মানে সবে একই জিনিসই মিন করে আসলে, কিন্তু যেহেতু বইতে সংখ্যা পরিমাণগত আছে তাই আমরা সেটাই দেখবো। তো গুণগত কি তুমি বুঝতে পারছো যে এগুলো কোনো সংখ্যা না, মানে কোনো একটা গুণ নির্দেশ করে, মানে সংখ্যাবাদে যে কোনো কিছু। চলক যেমন গুণবাচক চলক, পরিমাণবাচক চলক পড়ছিল তেমনই। গুণগত মানে সংখ্যাবাদে যে কোনো কিছু, আর পরিমাণগত হচ্ছে সংখ্যা বা যে কোনো ভগ্নাংশ, মানে সংখ্যা রিলেটেড সবকিছু পরিমাণগতই, আর সেটা বাদে সবকিছু গুণগতই। তো চলো সামনে আগাই। তো এবার আমরা তথ্য সংক্ষিপ্তকরণের তিনটি পদ্ধতি দেখব। এই তিনটি পদ্ধতি বইতে আছে, একটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, একটা তালিকাবদ্ধকরণ, একটা গণসংখ্যা নিবেশন। এখন এই প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হবে। তো শ্রেণীবদ্ধকরণ কি, যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। তালিকাবদ্ধকরণ মানে তো তালিকা করে উপস্থাপন করা, বুঝতে পারছো। আর গণসংখ্যা নিবেশন কি, গণসংখ্যা নিবেশন হচ্ছে ওই কোন একটা নিবেশনের মাধ্যমে, মানে এটা বই থেকে দেখে নিও, না হলে আমি বলছি, দাঁড়াও। আচ্ছা, তো এগুলোর যে সংজ্ঞা সেগুলো আমি বলার থেকে মনে হয় বইয়ে যে শেষে ক খ আছে সেখান থেকে একটু, মানে ক নাম্বার যে প্রশ্নগুলো আছে সেখান থেকে এগুলো দেখে নিলে ভালো হবে না। তো শ্রেণীবদ্ধকরণে দেওয়া রয়েছে যে স্থান, কাল, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে কোনো তথ্য বা উপাত্তকে বিশ্লেষণ করাকে শ্রেণীবদ্ধকরণ বলে। তালিকাবদ্ধকরণ হলো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী নিয়মানুক্রমে সারি আর কলামে ভাগ করে ওই যে তালিকা করি আমরা, সেই নিয়ম বা প্রণালীকে তালিকাবদ্ধকরণ বলে। আর গণসংখ্যা নিবেশন এটাও। তো এটার সঙ্গে হলো ওই পরিসংখ্যানিক বিভিন্ন গবেষণার ক্ষেত্রে আমরা যে চলকগুলো ব্যবহার করি সে চলকের মানের সীমা অনুযায়ী বিভিন্ন ঘরে ভাগ করে ঘটনা সংখ্যা সহ যেই উপস্থাপন করা হয় সেটা গণসংখ্যা নিবেশন। তো এটা দেখে নিও, এটা আর এমসিকিউ এর জন্য তো আর এত মুখস্থ টুখস্থ করা লাগবে না, এটা যেহেতু এমসিকিউ ক্লাস তাই আমি ওইভাবে আর এগুলো বলছি না। তো শ্রেণীবদ্ধকরণ কি, ওই যে শ্রেণীবদ্ধ করা হয় বিভিন্নভাবে স্থান কাল পাত্র অনুযায়ী। তো শ্রেণীবদ্ধকরণের আমরা চার রকম দেখবো, একটা হচ্ছে গুণবাচক, পরিমাণবাচক, ভৌগোলিক আর সময় ভিত্তিক। শ্রেণীবদ্ধকরণ চার ধরনের হয়, মানে চার ভাগে ভাগ করা যায়। তো গুণবাচক কি, প্রথমে একটা বেসিক জেনে নাও যে শ্রেণীবদ্ধকরণ বলতে আমরা যা বুঝি, শ্রেণীবদ্ধকরণে কমপক্ষে দুইটা ঘর তো থাকবেই। দুইটা ঘর মানে আছে ওই দুইটা সারি বা দুইটা কলম যাই বললাম, মানে দুই রকম ঘর তো থাকবে। একরকম ঘরে তুমি কিসের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ করছো সেটা লিখতে হয়, যেমন ধরো বয়স। হ্যাঁ, আর এখানে ধরো ওই বয়সী মানুষের সংখ্যা। হ্যাঁ, যেমন ধরো বাংলাদেশে ধরো 0 থেকে ধরো 10 বছর বয়সী মানুষ এতজন আছে, 11 থেকে 20 বছর বয়সী মানুষ এতজন আছে। তো তোমার একটা ঘর ব্যয় হচ্ছে যে কিসের ভিত্তিতে তুমি আসলে শ্রেণীবদ্ধকরণটা করছো সেই হিসাবে। আর আরেকটা ঘরে, এই যে এই ঘরটা কিন্তু সবসময় সংখ্যা হবে, কারণ পরিসংখ্যান তো সংখ্যা নিয়ে তো কাজ হয়। তো এই ঘরটা দেখে নির্ধারণ করা যাবে না যে তুমি আসলে এইগুলোর মধ্যে কোনটা পড়ছে, কারণ এই ঘরে সংখ্যা থাকবেই।
তুমি চাইলেও সংখ্যা থাকবে, না থাকলেও না চাইলেও সংখ্যা থাকবে, কারণ এটা তো পরিসংখ্যানের কাজ, সংখ্যা তো লাগবেই। তোমার মেইন ফোকাস হচ্ছে এই ঘরে, মানে এই ঘরটায় যে কিসের ভিত্তিতে তুমি আসলে শ্রেণীবদ্ধকরণটা করছো সেইটা অনুযায়ী হচ্ছে 4 প্রকার। এই সংখ্যা থেকে তুমি সেটাকে পরিমাণবাচক বলে ফেলতে পারবা না, কারণ এখানে সংখ্যা থাকবেই, গুণবাচকও থাকবে, পরিমাণবাচকও থাকবে, ভৌগোলিকও থাকবে, সময় ভিত্তিকও থাকবে। মানে এটা তো মান নির্দেশ করবে, এটা না হলে তো পরিসংখ্যান নিয়ে কাজ করা যাবে না। তুমি খেয়াল করবে হচ্ছে এটার ভিত্তিতে যেই সিদ্ধান্তটা হবে সেটা অনুযায়ী আমরা দেখবো যে এই সাইটের মধ্যে কোনটা হয়। আশা করি বোঝা গিয়েছে। তো চলো আমরা এবার দেখে নিই যে জিনিসটা কেমন। তো দেখো, প্রথমে গুণবাচক মানে বুঝতে পারছো যে কোনো একটা গুণবাচক জিনিসের উপর ভিত্তি করে। যেমন বয়স, আমি যে বলছিলাম ওটা কিন্তু গুণবাচক না, এটা পরিমাণবাচক। আমি ধরো বলছি যে ধরো ওই কি বলা যায়, ধরো বাংলাদেশে ওই ছেলে কয়জন আছে আর মেয়ে কয়জন আছে, এটা একটা হতে পারে। ছেলে, মেয়ে, আর তৃতীয় লিঙ্গের কয়জন আছে, বা আরো যে এক্সট্রা কি যেন আছে সেসব। তাহলে এখানে ধরো লিঙ্গ দিলাম, হ্যাঁ জেন্ডার। আর এখানে ধরো সংখ্যা, ধরো ছেলে আছে বাংলাদেশে ধরে নাও 40%, মেয়ে ধরো আছে 42%, কত হলো 82। ধরো 5% ধরো তৃতীয় আছে, আর ওইসব আসলে জিনিসপাতি আছে ধরো আরো 13%। আস্তে আস্তে তো বাড়ছে, সেই জন্যই। তো এই যে তৈরি করলাম এই জিনিসটা, তো এই জিনিসটাই তুমি কোনটা খেয়াল করো বলো তো? তুমি কি 40%, 42% এগুলো খেয়াল করে পরিমাণবাচক বলবা না? কারণ এখানে মান থাকবেই, এই মানটা দেখা যাবে না। তোমার খুঁজতে হবে যে কোন মান আসলে নির্ধারণ করছে যে এটা আসলে কোনটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দেখো এই শাড়িটা আসলে নির্ধারণ করছে যে আসলে এই শ্রেণীবদ্ধকরণটা আমি কিসের ভিত্তিতে করলাম, লিঙ্গের ভিত্তিতে। লিঙ্গ কি কোনো পরিমাণবাচক, ভৌগোলিক বা সমভিত্তিক কিছুই না, এটা গুণবাচক। আশা করি বুঝতে পারছো এটা কেমন। এবার পরিমাণবাচকে আসবো। পরিমাণবাচকে বুঝতে পারছো যে কোনো একটা পরিমাণ নির্দেশ করবে এমন কিছু একটা, যেমন ধরো বয়স। হ্যাঁ, বয়সে আমি ধরো 1 থেকে 10 রাখলাম। 1 থেকে 10 না ধরে আমি ধরো এভাবে দিই যে 1 থেকে 30, 31 থেকে 60, আর 61 থেকে 90। হ্যাঁ, এবার ধরো 1 থেকে 30-এ ধরো বাংলাদেশের 60% মানুষ আছে। 60 এত না বলাই ভালো, ধরো 40% মানুষ আছে। 31 থেকে 60-এ ধরো আরো 40%, আর 61 থেকে 90 ধরো আর 20% মানুষ আছে। আর এটা হচ্ছে ওই বয়সী মানুষের সংখ্যা, বা শতকরা বললে আরো ভালো হতো, যেহেতু আমি শতকরা প্রকাশ করছি, সংখ্যাতেও হতে পারে, সমস্যা নেই। তো এবার দেখো আমি কিসের ভিত্তিতে আসলে শ্রেণীবদ্ধকরণটা করলাম। এই ঘরটা দেখা যাবে না, কারণ এই ঘরটা মানই দেবে, এটা আসলে মানে সংখ্যাই দেবে, এটা দেখা যাবে না। দেখতে হবে এটা যে কোনটার ভিত্তিতে আসলে এই জিনিসটা তুমি করলে। তুমি বয়সের ভিত্তিতে করেছো, এটা একটা পরিমাণবাচক চলক, সে কারণে এটা পরিমাণবাচক শ্রেণীবদ্ধকরণ। এবার আমরা একটু কপি করে বাকি দুইটাও দেখে ফেলতে পারি। তো বাকি দুইটা কি কি? ভৌগোলিক আর সময় ভিত্তিক। তো ভৌগোলিক কি হবে? ভৌগোলিকও কিন্তু একটা গুণবাচকই, বুঝতে পারছো? মানে এটা গুণবাচকের শ্রেণীবদ্ধ, মানে গুণবাচকের আওতায় করা হয়নি, কিন্তু তুমি বুঝতে পারছো যে সংখ্যাবাদে বাকি যে কোনো কিছু তো গুণবাচক, কিন্তু সেই গুণবাচকটা যদি একটা ভৌগোলিক জিনিসপাতি হয়, যেমন ধরো আমি দিলাম যে স্থান আর জনসংখ্যা, অথবা দেশ আর জনসংখ্যা। ধরো দেশ দি, দেশ, জনসংখ্যা ধরো বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। ধরো জনসংখ্যা কোটিতে দিলাম, ক্রোর। তারপরে ধরো ইন্ডিয়ায় কত? 120+ কোটি। চায়নাতেও সেই অবস্থা, 120+ কোটি। তারপর ধরো রাশিয়া। বাংলাদেশের চেয়ে কিন্তু মেলা বড়, কিন্তু রাশিয়ার জনসংখ্যা অনেক কম, 1 কোটির চেয়েও কম মনে হয়, নাকি 1-2 কোটি মতো, ধরো 1 কোটি। তো এই যে একটা তৈরি করলাম আমি, শ্রেণীবদ্ধকরণ করলাম একটা, তাই না? মানে পৃথিবীর জনসংখ্যাটাকে শ্রেণীবদ্ধকরণ করে বিভিন্ন দেশে ভাগ করলাম। এখন কোন ঘরটা তুমি দেখবা বলো তো? তুমি কিন্তু এই ঘরটা দেখবা, তুমি জনসংখ্যা দেখবা না, কিন্তু তুমি দেখবা যে দেশ, কারণ আমি দেশের ভিত্তিতেই তো ভাগটা করেছি। তাহলে দেশ আসলে একটা কোন ধরনের জিনিস? এমনি নর্মালি যদি এই দুইটার মধ্যে তুলনা করতে বলে, এটা কিন্তু গুণবাচক, কিন্তু তুমি তো গুণবাচক দিবা না, কারণ শ্রেণীবদ্ধকরণ এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তুমি দিবা ভৌগোলিক। এটা হচ্ছে ভৌগোলিক, মানে যেই সারিটা, বা আমি যদি উপর নিচ করতাম তাহলে একটা কলাম হতো, তাই না? এই কলামের মধ্যে বাংলাদেশ, চীন, ভারত এসব থাকতো। তো যেই শ্রেণীবদ্ধকরণটা কোনো ভৌগোলিক চলকের উপর ভিত্তি করে হবে, সেটা অবশ্যই গুণবাচক চলক, ঠিক আছে। তুমি আবার গুণবাচক চলক ভেবে ধরো বহুপদীতে গুণবাচকও আছে, সেটা আবার দেখিয়ে দেওয়া না। আমি মানে বুঝাচ্ছি যে গুণবাচকের মধ্যেও তো পড়ে আসলে, বইয়ে যেহেতু নেই তাই আমরা ভৌগোলিক হিসেবে ট্রিট করবো এটাকে, যেহেতু আলাদা আকারে রয়েছে। মানে এমন না যে গুণবাচককে ভাগ করে আবার এমন দেখেছে, এরকম না। এমনি 4টে আলাদা আলাদা, তাহলে এটা ভৌগোলিক। সময় ভিত্তিক কি? সময় ভিত্তিক হচ্ছে কোন একটা টাইম নির্দেশ করবে, টাইম। হ্যাঁ,
টাইম বা আমি যদি আরো ভালোভাবে বলি সেটা হচ্ছে মোমেন্ট, মানে কোনো একটা মুহূর্ত নির্দেশ করবে, এটা ডিউরেশন নির্দেশ করবে না। ডিউরেশন কি আর মোমেন্ট কি? মোমেন্ট মানে কোনো একটা, মানে সময়ের কোনো একটা অবস্থা, যেমন ধরো গ্রীষ্মকাল বা ধরো 2025 সাল, এটা হচ্ছে একটা মোমেন্ট, মানে এটা একটা মুহূর্ত। আর ডিউরেশন মানে কি, ধরো 1 ঘন্টা, এটা কিন্তু একটা ডিউরেশন। ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে হচ্ছে সময়ের ব্যবধান। 1 ঘন্টা মানে কি হতে পারে 2টা থেকে 3টা, মানে দুপুর 2টা থেকে দুপুর 3টা, এটা হতে পারে 1 ঘন্টা। কিন্তু যদি এখানে বলতাম দুপুর 2টা, তাহলে কিন্তু এটা একটা মোমেন্ট। দুপুর 2টা বলতে একটা মুহূর্ত বোঝাচ্ছে, কিন্তু 1 ঘন্টা মানে কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে। ডিউরেশন মানে হচ্ছে সময়ের ব্যবধান। তো সময়ের ব্যবধান বোঝাবে না, বোঝাবে হচ্ছে একটা মোমেন্ট, সেটা হচ্ছে সময় ভিত্তিক। মানে এমন না যে তুমি টাইম দিয়ে ধরো দিলে যে একজনের সৃজনশীল লিখতে কত ঘন্টা টাইম লাগে, মানে কত মিনিট টাইম লাগে, ধরো তুমি দিলে যে 1 ঘন্টা টাইম কারো কারো লাগতে পারে, কারো 30 মিনিট লাগতে পারে। এই যে 1 ঘন্টা 30 মিনিট, কারো ধরো 20 মিনিট লাগে। তো এইগুলো কিন্তু আসলে সময় ভিত্তিক হবে না, কারণ সময় ভিত্তিক হবে না, এগুলো হবে পরিমাণবাচক। কারণ এটা কিন্তু টাইম বোঝাচ্ছে না, এটা এটা বোঝাচ্ছে টাইম ডিউরেশন, মানে এই জিনিসগুলো। মানে টাইম বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে মোমেন্ট, কোন একটা মুহূর্ত বোঝাবে। তাহলে ধরো বাংলাদেশে ধরো ওই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোন একটা যদি আমরা তৈরি করি, মানে শ্রেণীবদ্ধকরণ করি, তাহলে কি হবে? তাহলে আমরা সাল দিতে পারি। সালের মধ্যে দেখো 2000, ধরো 2020, 2021, 2022, 2023, 2024 আর 2025, এই যে তুমি সাল দিলে, ধরো এই সালে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ ধরো মারা গিয়েছে বা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার সংখ্যা ধরো আমি দিলাম, দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনায় এখানে কিছু একটা, এখানে কিছু একটা, এখানে কিছু একটা, এখানে এখানে এখানে। তো এটা আমি কিসের ভিত্তিতে করলাম বলতো? এটা আমি একটা সালের ভিত্তিতে করলাম। সাল এই যে 2020, এটা বলতে কি কোনো একটা টাইম ব্যবধান বোঝাচ্ছে নাকি একটা মোমেন্ট বোঝাচ্ছে? 2020 সালের একটা সময়, সেই সময়ের অবস্থানে তুমি যাচ্ছ, নাকি 1 ঘন্টার মতো বোঝাচ্ছে যে একটা টাইম সময়ের ব্যবধান বোঝাচ্ছে? তা তো বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা মোমেন্ট, মানে একটা মুহূর্ত বোঝাচ্ছে। 2020 হচ্ছে একটা মুহূর্ত, বুঝতে পারছো? মানে বলতে পারো সময়ের ক্ষেত্রে একটা অবস্থান, এটি অবস্থান। অবস্থান। আর যদি আমি ওই ইয়াকারে চিন্তা করি, তাহলে 1 ঘন্টা, আচ্ছা বাদ দাও, তুমি মুহূর্ত ডিউরেশনের পার্থক্য তো বুঝেছো। তো গ্রীষ্মকাল, শীতকাল, এগুলো কিন্তু মোমেন্ট, বুঝতে পারছো? মানে মুহূর্ত যেগুলো বোঝাবে সেগুলো সময় ভিত্তিক, আর যেগুলো সময়ের ব্যবধান মানে ডিউরেশন বোঝাবে, 1 ঘন্টা, 1 দিন, 5 দিন, এসব সময় ভিত্তিক হবে না, এগুলো হয়ে যাবে পরিমাণবাচক। আশা করি বুঝতে পারছো। চলো সামনে গাই। তো শ্রেণীবদ্ধকরণ গেল, এবার আমরা তালিকাবদ্ধকরণে আসবো। তালিকাবদ্ধকরণ কি? নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সারি ও কলামে তথ্য বা উপাত্তগুলোকে ভাগ করে ওই কি করা, পরিবেশন করা, এটা হচ্ছে তালিকাবদ্ধকরণ। তো তালিকাবদ্ধকরণ দুই রকম, উদ্দেশ্য অনুসারে, এটা দুই প্রকার। সাধারণ উদ্দেশ্য তৈরি তালিকা, সাধারণ উদ্দেশ্য মানে আমরা বিভিন্ন কাজে তালিকা করি, পড়াশোনার কাজে, মানে বিভিন্ন নর্মালি যেসব তালিকা করি সেগুলো। এটা একটু বই থেকে দেখে নিবা, হ্যাঁ এটা বুক থেকে দেখে নিবা। আচ্ছা শোনো, আমি দ্রুত ক্লাস শেষ করে দিছি, মানে সবকিছুর একটা ওভারভিউ দিয়ে দিছি, তারপর তুমি একটু বই থেকে পড়ে নেবে, কিছু উদাহরণ আছে সবকিছুর। হ্যাঁ বই থেকে পড়া লাগবে, এটা বই থেকে পড়া লাগবেই, বুঝতে পারছো? বইয়ে কিছু উদাহরণ টুদাহরণ থাকে, এগুলো একটু মাথায় রাখবো যাতে এমসিকিউটা হয়ে যায়। যেহেতু এমসিকিউ এর ক্লাস, যদি এমসিকিউ না হয় তাহলে তো সমস্যা। আমি দ্রুত শেষ করছি, তারপর তুমি বইটা একটু দেখে নিও, বেশি দেখা লাগবে না, মানে অত রিডিং টিডিং পড়া লাগবে না, এমনি প্রত্যেকটা জিনিস একটু চোখ গুলাবা, উদাহরণটা দেখবো, তাহলে শেষ। তো উদ্দেশ্য অনুসারে দুই রকম, আমরা নর্মাল উদ্দেশ্যে মানে কোনো ওইভাবে কোনো বিশেষ উদ্দেশ্য নেই এমন তালিকা যদি তৈরি করি, তাহলে সেটা সাধারণ উদ্দেশ্য তালিকা। যেমন ধরো আমরা পড়াশোনার কাজে বা বিভিন্ন কাজে তৈরি করি, এগুলো ওইভাবে কোনো বিশেষ উদ্দেশ্যে না। আর বিশেষ উদ্দেশ্য বলতে আমি কি বোঝাচ্ছি, একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য তৈরি তালিকা, আর একটা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে। এটা ধরো কোনো সরকারি খুবই গুরুত্বপূর্ণ কাজ অথবা খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণার ক্ষেত্রে যখন আমরা তালিকা তৈরি করে কোনো একটা ফলাফল পেতে চাই, তখন সেটা হচ্ছে বিশেষ উদ্দেশ্য। তো এটার আসলে পার্থক্য করা একটু কঠিন, যে কোনটা সাধারণ উদ্দেশ্য কোনটা বিশেষ উদ্দেশ্যটা লাগবেও না এভাবে, অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা আসতে পারে যে শ্রেণীবদ্ধ, শ্রেণীবদ্ধকরণের প্রকৃতি অনুসারে তালিকা আবার দুই প্রকার। শ্রেণীবদ্ধকরণের প্রকৃতি অনুসারে তালিকা দুই প্রকার, একটা হচ্ছে সরল তালিকা আর একটা হচ্ছে জটিল তালিকা। তো সরল তালিকা কি? সরল তালিকায় শুধুমাত্র ওই একটা চলক দিয়ে কাজ করা হয়, মানে একটা চলকের উপর কাজ করা হয়। আর জটিল তালিকায় একাধিক। আশা করি বুঝতে পারছো এখন কেমনে করতে হয়, মানে এটার উদাহরণ আমরা একটু দেখে নিতে পারি। আচ্ছা, তো এটাকে আসলে সরল তালিকার সাথে একমুখী তালিকাও বলা যায়, যেহেতু এটাকে একটা চলক না, তুমি মনে করো এটা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, মানে আমি যে মানগুলো ব্যবহার করবো তার একটা বৈশিষ্ট্য অনুসারে মানগুলো ব্যবহার করবো। যেমন এখানে আমি যে তালিকা মানে যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু একটা করে, বুঝতে পারছো?
এই যে এখানে একটা করে করেছি। দেশ, এটা শুধু একটা, এই মান দেখে লাভ নেই, কারণ এই মান তো এই বৈশিষ্ট্য থেকে এসেছে, তাই না? তো বৈশিষ্ট্যের সংখ্যা কত সেটার অনুসারে শ্রেণীবদ্ধকরণ তালিকাবদ্ধকরণে পার্থক্য করা একটু কঠিন, মানে ওইটা তোমার পার্থক্য বোঝাও লাগবে না, তুমি শুধুমাত্র প্রকারভেদগুলো দেখো, কোনটা কি অনুসারে কি নাম হয় তাই দেখো। তো একটি বৈশিষ্ট্য অনুসারে সেটা হচ্ছে সরল তালিকা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন বিভাগ বইতে আছে, এটা বিভাগ একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে মানবিক, আর একটা হচ্ছে কমার্স। ধরো সায়েন্স, আর্টস আর কমার্স। হ্যাঁ, আর ছাত্রের সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা, এখন এখানে একজন সংখ্যা, মানে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, আর এখানে একটা সংখ্যা। তো এই যে একটা তালিকা করলাম, এটা হবে সরল তালিকা, কারণ এখানে আমার বৈশিষ্ট্য কিন্তু একটা। দুইটা ঘর মানে যে তালিকার বৈশিষ্ট্য দুইটা এমন না, এটা তো এই বৈশিষ্ট্যেরই মান প্রকাশ করছে, তাই না? এটা বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য হচ্ছে যে এটা, মানে একটা বৈশিষ্ট্য। বুঝতে পারছো? আর যদি এমন তালিকা করি, যেমন ধরো এখানে আমি দিলাম যে বিভাগ, আর এখানে দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ধরো প্রথম বর্ষ, বই যা আছে দেখো, এখানে আছে দ্বিতীয় বর্ষ, এখানে আছে তৃতীয় বর্ষ, তারপরে এখানে আবার ছাত্র ছাত্রী, তারপরে আবার আছে ছাত্র ছাত্রী, এভাবে করে ভাগ করা। তারপরে আবার এখানে আছে বিজ্ঞান, এখানে আছে মানবিক, এখানে আছে আবার ব্যবসায়ী, তাই তো? এবার এখানে ওই ছাত্রছাত্রীদের সংখ্যা, ছাত্রছাত্রী তো আবার আলাদা, মানে বুঝতে পারছো যে আমি কিন্তু একাধিক চলক নিয়ে কাজ করছি। এক তো ছাত্র আর ছাত্রী আলাদা করেছি, মানে ছাত্র আর ছাত্রী দুইটা তো আলাদা বৈশিষ্ট্য, যে আমি একটা ছাত্র তুমি একটা ছাত্রী, আলাদা একটা বৈশিষ্ট্য না? তারপর প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এটা একটা বৈশিষ্ট্য। আবার বিভাগ, আচ্ছা আমি এখানেও নাকি বিভাগে লিখলাম, এদের বিভাগ, এটা আরো একটা বৈশিষ্ট্য। তো অনেক বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করা হবে তখন সেটা হবে জটিল তালিকা। আর সরল তালিকাকে আমরা একমুখী তালিকা বলতে পারি, সরল তালিকাকে আমরা বলতে পারি একমুখী, ওয়ান ওয়ে, দেখবো বইতে আছে এটা। আর জটিল তালিকাকে যদি দুই চলক হয় তাহলে এটা হবে দ্বিমুখী, দুইটা চলক নিয়ে কাজ করি, কারণ জটিল মানে কি একাধিক যে কোনো, যদি তিনটা হয় তাহলে ত্রিমুখী, এভাবে হতে থাকবে। বুঝতে বুঝছো তো, তাই না? এবার তালিকাবদ্ধকরণ আমরা মোটামুটি বুঝলাম, এখন তালিকাবদ্ধকরণের আদর্শ তালিকা তৈরি করার একটা নিয়ম আছে। আদর্শ তালিকা আমরা কেমনে তৈরি করতে পারি সেটা একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু দেখে নেব। সেখানে একটা জিনিস মনে রাখতে পারো যে এখানে মোট 9টা উপাদান আছে, 9টা উপাদান বা 9টা ধাপ আছে যাই বলো। তো প্রথমটা কি, তালিকা বা ক্রমিক নম্বর, মানে কয় নাম্বার তালিকা সেটা একটু উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে শিরোনাম, একটা শিরোনাম দিতে হবে। শীর্ষটিকা, এটা মানে কি, শিরোনাম দেওয়ার পরে তুমি ব্র্যাকেটের একটু ব্যাখ্যা দিতে পারো, মানে স্লোগান বলে, লোগোতে যেরকম ধরে একটা ওই সুন্দর একটা লোগো থাকে আর নিচে ছোট করে কিছু একটা থাকে না, এই যে ছোট করে কিছু একটা থাকে, তো সেটাকে স্লোগান বলে বা শীর্ষটিকা বলতে পারো তুমি। বা এটার ক্ষেত্রে সেটা হবে পাদটিকা, মানে নিচে যে স্লোগানটা থাকে একদম নিচে সেটা হচ্ছে পাদটিকা, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে শীর্ষটিকা। তো স্লোগান টোগান বাদ দাও, তুমি শীর্ষটিকা মানে কি, মোটামুটি একটা ব্যাখ্যা, মানে শিরোনামের ব্যাখ্যা শেষ। এই যে এটুকু হচ্ছে উপরের অংশ, হ্যাঁ মানে টেবিলের উপরের অংশ, মানে তালিকাটার উপরের অংশ এটুকু, মানে প্রথম তিনটা। এবার তোমার কলামের শিরোনাম, উপকলাম শিরোনাম, উপকলাম মানে যে কলামের ভিতরে আরো কলাম থাকে, এই যে এটা হচ্ছে মেইন কলাম আর এগুলো হচ্ছে উপকলাম। সারির শিরোনাম, তবে বিষয়বস্তু, বিষয়বস্তু মানে ঘরের ভিতরে আমি যা লিখবো সেটা বিষয়বস্তু, মানে এই যে এই পর্যন্ত আমার তালিকা। আর তালিকার নিচে আরো দুইটা জিনিস, এটা হচ্ছে পাদটিকা আর উচ্চ পাদটিকা। মানে কি, শীর্ষটিকায় যেরকম তুমি শিরোনামের কিছু ব্যাখ্যা লিখলে, পাদটিকা মানে হচ্ছে নিচে আরো কিছু ব্যাখ্যা লিখতে পারো, যেমন এই যে বিশেষ দ্রষ্টব্য বা নোট বা ওয়ার্নিং, এমন কিছু একটা জিনিস দিতে পারো। আর শেষে উৎস, মানে তুমি কোন উৎস থেকে এই তথ্যগুলো সংগ্রহ করলে সেটা। এটা কেমন হতে পারে, ধরো আমি একটু দ্রুত এটা উদাহরণ দিয়ে দেখে দিই, বইতেও পাবার না, সমস্যা নেই। ধরে এরকম আছে, তারপরে কেমন দিতে পারি, ধরো এই যে, তারপরে এভাবে আছে, তারপর ধরো আরো ভাগ আছে এমন, আর তারপরে এটুকু কেটে দিই। এই যে দেখো, এখান থেকে ধরো এবার তালিকাটা করা, এখন কিসের তালিকা করবো তাই তো বুঝলাম না। এটা ধরো ফার্স্ট ইয়ার, আর এটা ধরো সেকেন্ড ইয়ার। হ্যাঁ, এখানে ধরো ছাত্র আর ছাত্রী, তাহলে বয় আর গার্ল, তারপরে আবার বয়, তারপর আবার গেল। ওই স্প্যানিশ না কোন ভাষায় গার্ল না বলে গেল বলে, গেল।
তো যাই হলো। তো দেখো, আর এখানে ধরো বিভাগ দিয়েছি, বিভাগ এটা হচ্ছে বিজ্ঞান, তারপর হচ্ছে আর্টস, তারপর হচ্ছে কমার্স। এই যে দেখো, এখানে আমি কি কি দিয়েছি বলো তো। আর এখানে প্রথমে আমার একটা তালিকা নাম্বার থাকবে, ধরো আমি দিলাম যে তালিকা 1, শিরোনাম দিলাম ধরো একটা যে বিভিন্ন বিভাগে, বিভিন্ন বিভাগে স্টুডেন্টস, তারপরে ধরো একটু বিরাকেটে কিছু একটা লিখে দিলাম যে বিজ্ঞান, মানবিক ও আর্টসের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর দিলাম যে বিশেষ দ্রষ্টব্য, এখানে একটা দিলাম বিশেষ দ্রষ্টব্য। কি দিলাম যে এটা আপডেটেড না বা কিছু একটা দিলাম, যে কোনো ছাত্র যদি চলে যায় তাহলে সেটা এখানে অন্তর্ভুক্ত করা হয়নি বা কিছু একটা ধরে দিলাম বিশেষ দ্রষ্টব্যে, দিয়ে তো যায় তাই না। আর উৎস, উৎস ধরে দিলাম যে কেসি কলেজ প্রশাসন। বুঝতে পারছো? তাহলে দেখো তুমি এই তালিকা 1, এটা মানে কি, এটা মানে তালিকা নম্বর বা ক্রমিক নম্বর যাই বলো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর জিনিস ছিল। বিভিন্ন বিভাগে স্টুডেন্টস, এটা ছিল আমাদের শিরোনাম। শিরোনাম কয় নম্বরে ছিল? 2 নম্বরে। এখানে আমার শীর্ষ টিকা ছিল, এটা ছিল 3 নম্বর। তারপরে আমার কলামের শিরোনাম, কলামের শিরোনাম কি কি বলতো? এই যে দেখো বিভাগ, এটা একটা কলামের শিরোনাম। না, বিভাগ কলামের শিরোনাম না, বিভাগ, হ্যাঁ বিভাগ একটু কলামের শিরোনাম, কারণ বিভাগটা কি উপর থেকে নিচে যাচ্ছে, এটা তো কলাম, তাহলে এটা কলামের শিরোনাম। ওই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এটা কলামের শিরোনাম, তাহলে এটা আমাদের 4 নম্বর জিনিস। এগুলো এগুলো 4 নম্বর জিনিস। আর উপকলাম শিরোনাম, কলামের মধ্যে আবার যে কলামগুলো বিভাজ্য সেগুলো। এই যে এটা হচ্ছে উপকলাম, এই যে একটা কলামের মধ্যে 2টা কলাম বিভাজ্য। কলাম মানে উপর নিচ জিনিসগুলো, মানে উপর নিচ ঘরগুলো। তাহলে উপকলাম 5 নম্বরে, তাহলে এটা 5, এটা 5, এটা 5, এটা 5। তারপরে সারি শিরোনামে যে এগুলো সারি, কারণ এগুলো তো পাশাপাশি বোঝাচ্ছে। সায়েন্স বলতে পাশাপাশি এই অংশটুকু, আর্টস বলতে পাশাপাশি, কমার্স পাশাপাশি, তাহলে এটা 6, এটা 6, এটা 6। তারপরে বিষয়বস্তু, ধরো আমি সংখ্যাগুলো লিখলাম যে কোন বিভাগে কতজন, তাহলে এগুলো হবে বিষয়বস্তু। বিষয়বস্তু কয় নম্বরে? 7 নম্বরে। তারপরে পাদটিকা, পাদটিকায় যে বিশেষ দ্রষ্টব্য বা ওয়ার্নিং বা নোট যে কোনো কিছু লিখে আমরা যেই ওই এক্সট্রা একটা তথ্য দেবো নিচে, এটা অবশ্যই নিচে হবে, সেই কারণে নামে যে পাদটিকা হয়েছে, না হলে তো শীর্ষ টিকায় হতো। তো এটা তাহলে এইভাবে। আর 9 নম্বরে কি, এটা তাহলে কয় নম্বর? VIII, 9 নম্বর, মানে 8 নম্বর। আর 9 নম্বর হচ্ছে উৎস। উৎস মানে কোন সোর্স থেকে আমি নিলাম, কেসি কলেজের প্রশাসন থেকে নিলাম, তাহলে এটা হচ্ছে কয় নম্বর বলো তো? এটা হচ্ছে IX নম্বর, মানে 9 নম্বর। তো এভাবে ধরো প্রশ্নে কিছু একটা দিয়ে দিল আর বললো যে এই অংশটা ওই তালিকার কোন অংশকে নির্দেশ করছে, তুমি তাহলে পারবা, আশা করা যায়। চলো সামনে আগাই। এবার গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা নিবেশন কি ছিল বলতো? গণসংখ্যা নিবেশন ছিল যে পরিসংখ্যানিক গবেষণার জন্য ব্যবহৃত চলককে নির্দিষ্ট সীমার মাধ্যমে বিন্যস্ত করে তার ঘটনা সংখ্যা উল্লেখের মাধ্যমে ওই প্রকাশ করা, না কি যেন, ওইটা একটু দেখে নিবা বইয়ে যে ক নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু এগুলো ভালো মতো ওই দেওয়া আছে। যেহেতু তুমি সিকিউর প্রস্তুতি নিচ্ছ না, তাই তুমি ক না দেখলেও সমস্যা নেই, একটু দেখে রাখতে পারো, যাতে যদি MCQ তে দিয়ে দেয় তাহলে লিখতে পারো যে গণসংখ্যা নিবেশন, মুখস্থ করা লাগবে না যদি তুমি সিকিউ না লিখতে চাও। তো অবিচ্ছিন্ন বা অবিরত, আর বিচ্ছিন্ন বা বিরত। তো গণসংখ্যা নিবেশন মানে তো ধরো গণসংখ্যা নিবেশনের একটা উদাহরণ হতে পারে সারণীর মাধ্যমে যে প্রকাশ করি, সেটা তো একটা গণসংখ্যা নিবেশন, তাই না? গণসংখ্যা নিবেশন সারণী বলা হয় তো এই জন্যই, মানে গণসংখ্যা নিয়ে যে কাজগুলো, বুঝতে পারছো? মানে কোনো একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমি ওই তথ্য মান নেবো, ধরো 1 থেকে 10, সে তথ্য মানের মধ্যে কতগুলো গণসংখ্যা রয়েছে, ধরো 5টা গণসংখ্যা রয়েছে, তারপর টালিও দেওয়া যায় ধরো। তো এসব কাজ করে আমরা তো ওই প্রকাশ করি, তাই না, গণসংখ্যা নিবেশন। সেটা আবার 2 রকম, একটা অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন। দেখো তুমি একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেলবা না, সেই জিনিসটা আছে যে আমরা চলকের ক্ষেত্রে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন বলে একরকম জিনিস শিখেছি, আর গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে একদম ভিন্ন জিনিস, এটা হচ্ছে ভিন্ন। হ্যাঁ, এখন কেমনে ভিন্ন? চলকের মধ্যে তুমি অবিচ্ছিন্ন বললে জানতে যে যেসব সংখ্যাগুলো, মানে যেসব চলকের মানগুলো যে কোনো মান গ্রহণ করতে পারে সেগুলো হচ্ছে ওই অবিচ্ছিন্ন চলক। যেসব মান যে কোনো মান গ্রহণ করতে পারে না, মানে আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মান গ্রহণ করে, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। তো গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে তুমি যে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এইভাবে লেখো না, এইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। কারণ কি, 1 থেকে 10 পর্যন্ত তুমি যে কোনো সংখ্যায় দিতে পারছো, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন কোনগুলো? তুমি যদি 1, 2, 3, 4 মানে প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা করে ঘর তৈরি করো, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্নের পার্থক্য বুঝতে পারছো? তো অবিচ্ছিন্ন তাহলে কি, আমরা নর্মালি যে সারণীগুলো তৈরি করে অভ্যস্ত,
যে এখানে থাকে শ্রেণী ব্যাপ্তি আমি লিখছি না, আর এখানে থেকে গণসংখ্যা ধরো, এখানে ধরো ওই 1 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 37, 0 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 37। তো এখানে থেকে গণসংখ্যা ধরো, গণসংখ্যা ধরো 1, 1, এখানে ধরো আচ্ছা গণসংখ্যা এখানে 2, আচ্ছা এখানে 1, এখানে 2, এখানে 2। তো যাই হলো। তো দেখো তাহলে অবিচ্ছিন্ন বা অবিরত গণসংখ্যা নিবেশন কি হবে, তো এখানে আমরা ওই কোনো নির্দিষ্ট বিচ্ছিন্ন মানের জন্য ঘর তৈরি না করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে মান নিয়ে সেটার জন্য আমরা গণসংখ্যা লিখি, মানে সেটার জন্য একটা ঘর রাখি, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন বা অবিরত গণসংখ্যা নিবেশন। আর বিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা কি করি, 0, 18, 19, 37 এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মানের জন্য বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে একটা করে ঘর তৈরি করি, আর তারপর সেটা নিয়ে কাজ করি। আশা করি বুঝতে পারছো। এখানে ছিল শ্রেণী ব্যাপ্তি, আর এখানে ছিল গণসংখ্যা, বুঝতে পারছো। তো এখানে বিভিন্ন গণসংখ্যা আসবে। তো গণসংখ্যা নিবেশনের দুইটা পার্থক্য বুঝতে পারছো তো, মানে দুই ভাগে ভাগ করা যায়, মানে দুই রকম। এটা হচ্ছে প্রকারভেদ। আসলে আমি যা যা লিখছি এখানে এগুলো প্রকারভেদ লিখছিলাম, মানে তখন যেগুলোর মধ্যে লিখলাম। আর এটা ছিল হচ্ছে তালিকা তৈরি করার প্রণালী বা নিয়ম, বুঝতে পারছো। প্রণালী আর বিভিন্ন অংশ তালিকার সেই জিনিসগুলো। তো চলো গণসংখ্যা নিবেশনে আগাই। তো গণসংখ্যা নিবেশনেরও প্রণালী আছে তালিকার মতো করে। তো গণসংখ্যা নিবেশনের প্রণালী সহজ, এগুলো মুখস্থ করে ফেলবা। মুখস্থ করে ফেলবা মানে দেখলে বুঝে যাবে না। প্রথমে আছে পরিসর নির্ণয়, মানে রেঞ্জ নির্ণয়, আর নির্ণয়। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়। তো চলো আমরা দেখি। তো রেঞ্জ নির্ণয়ের সূত্র কি, আর সমান হচ্ছে, ধরো আমি যদি এক্স চলক দিয়ে প্রকাশ করি ওই প্রত্যেকটা মানকে, তাহলে ধরো হাইয়েস্ট যে এক্সটা মানে সবচেয়ে বড় যে সংখ্যা সেটা ধরো এক্স এইচ, আর লোয়েস্ট যে এক্সটা সেটা ধরো এক্স এল। তাহলে এটা করলে আমি আর পেয়ে যাবো, যোগ এক ট্যাগ করা লাগবে না। এটা হচ্ছে ওই এক্স হাইয়েস্ট মাইনাস এক্স লোয়েস্ট, এটা করলে হয়ে গেল। তো 1 নম্বরে কাজ করলে হয়ে গেল। শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা নির্ণয়ে আমরা আগে তো যে কোনো রকম করে করে দিতাম, মানে আমরা আমাদের শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী করতাম। এখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি, যে এইচ জি স্টার জেসের একটা সূত্র ছিল, এই যে আশা করি মনে আছে। এটা ছিল হচ্ছে কে ইকুয়ালস টু ওই 0.332 না কি যেন, সূত্র মনে নেই, ধরো দেখছি। আচ্ছা তো সূত্র এমন না, সূত্র হবে এইচ জি স্টার জেসের সূত্রই কে সমান হবে 1 + 3.322 log n। তো কে মানে কি, কে মানে হচ্ছে শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। আর এনটা কি, এনটা হচ্ছে মোট তথ্য সংখ্যা বা মোট গণসংখ্যা যাই বলো, মোট তথ্য সংখ্যা মানে মোট তোমার পুরো সারণী মিলে মোট কয়টা তথ্য রয়েছে সেই অনুযায়ী, বুঝতে পারছো, মোট তথ্য সংখ্যা। এখন এই সূত্র দিলে তুমি একটা মোটামুটি একটা শ্রেণী সংখ্যা পেয়ে যাবে। মানে স্টারজেস নিজের মনের মতো করে একটা সূত্র দিয়ে দিয়েছে, যে এই সূত্র দিয়ে তোমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবে, আরো ভালো হবে না। অথবা তুমি তোমার নিজের মতো করতে পারো, কিন্তু যেহেতু বইতে এটা দেওয়া রয়েছে আমরা এটাই ফলো করি। আর 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। শ্রেণী ব্যাপ্তি কেমনে নির্ণয় করবা, এই যে শ্রেণী সংখ্যা তুমি পেলে, শ্রেণী সংখ্যা যদি তুমি 4.8 পেয়েছো, সেটাকে তো তুমি 5 ধরে নিবা, তাই না। এখন শ্রেণী ব্যাপ্তি কেমনে পাবা, তোমার যে মোট তথ্য সংখ্যা আছে, হ্যাঁ, সেটাকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করবা, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। মানে উল্টো প্রসেস, আমরা আগে কি করতাম, মোট তথ্য সংখ্যাকে আমাদের ইচ্ছা মতো একটা শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করতাম, তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেতাম। কিন্তু এবার স্টারজেস আঙ্কেল বলছে যে তুমি কে সমান 1.33322 এই লগ এন, এটা ব্যবহার করে তুমি শ্রেণী সংখ্যা মানে আমার মর্জি মতো নির্ণয় করে নাও। তারপরে মোট তথ্যকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করে শ্রেণী ব্যাপ্তি বের করো। মানে তুমি যে 1 থেকে 10 দিবা নাকি 1 থেকে 18 দিবা, সেটা আর তুমি নিজে ঠিক করতে পারছো না, তুমি ঠিক করবা আমার মনের মতো, এটাই হচ্ছে তার কথা। 4 নম্বরে কি বলছে, শ্রেণী সীমা নির্ণয়। শ্রেণী ব্যাপ্তির পরে শ্রেণী সীমা, শ্রেণী সীমা নির্ণয় হচ্ছে এমন যে আমি 1 থেকে 10 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এমন লিখবো, নাকি 1 থেকে 10, 10 থেকে 20 মানে এমন লিখবো যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এমন লিখবো। তো কোনটা লিখবো আমি, তো সেটাই হচ্ছে শ্রেণী সীমা নির্ণয়। এখন শ্রেণী সীমা নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভুক্ত পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো কি, তো অন্তর্ভুক্ত পদ্ধতি হলো ভালো পদ্ধতি। এটাই যেমন ধরো 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50 এমন একটা ঘর আছে, ধরো বইয়ের উদাহরণ এটা। তো এই ঘরটা তুমি যদি একটু খেয়াল করো, তাহলে তুমি একটা জিনিস দেখবা, যে এই যে 31 থেকে 35 এই ঘরের মধ্যে যে মান আছে, এই মান কিন্তু অন্য কোনো ঘরে আর নেই। পরের ঘরে শুরু হয়েছে 36 থেকে,
মানে দেখো এখানে শেষ হয়েছে 35-এ আর পরেরটা শুরু হয়েছে 36-এ। এটা কিন্তু একটা আদর্শ মান, মানে সুন্দর মান, যে এই ঘরের জিনিসপাতি এখানে নেই, মানে নিজেদের ঘরের জিনিস নিজেদের কাছে আছে। কিন্তু যদি আমি এমন লিখতাম যে 31 থেকে 36, 36 থেকে 41, 41 থেকে 45, মানে এগুলোর সাথে এক বাড়িয়ে দিয়েছি, তাছাড়া কিছু না। 41 থেকে 46, সরি 41 থেকে 46 আর 46 থেকে 51। এই কাজ করলে কি হয়েছে দেখো তো, এই কাজ করলে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে দেখো এখানেও 36, আবার এখানেও 36, এখানেও 41, আবার এখানেও 41, দেখো এখানে 46, আবার এখানেও 46। তুমি কি খেয়াল করতে পারছো? তো অন্তর্ভুক্ত পদ্ধতি মানে হলো যে পদ্ধতিতে আমার যে শ্রেণী সীমাগুলো সেই মানগুলো নিজের ঘরে থাকে, অন্য কোনো ঘরে আর থাকে না। যে এখানে 31 থেকে 35 শুধুমাত্র নিজের ঘরে রয়েছে। আর বহির্ভুক্ত পদ্ধতিতে দেখা যায় যে শেষের যে মানটা, প্রত্যেকটা ঘরের শেষের যে মানটা সেটা পরবর্তী ঘরে আবার যে শুরু হয়েছে। সে কারণে একটা সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হয় যে প্রত্যেকটা ঘরের শেষের মানটা ওই নিজের ঘরের না, ওটা আসলে পরের ঘরের। মানে এই যে 36, এটা আসলে এই ঘরের না, এটা আসলে পরের ঘরের। বুঝতে পারলে? মানে একদম শেষের যে মানটা, শেষের মান, শেষের মান এটা নিজের না। যদি এটা বহির্ভুক্ত পদ্ধতিতে লেখো, মানে এটা আসলে বাইরে চলে যায়, পরের ঘরে চলে যায়। বুঝতে পারছো? এটা নিজের না। একইভাবে এই যে 41, এটাও এই দ্বিতীয় ঘরের না, এটা হচ্ছে 3 নাম্বার ঘরের। মানে শেষের এই মানের মূল্য নেই কোনো। মানে এটা আসলে 31 থেকে 35 পর্যন্তই মিন করে, কিন্তু আমাদের কষ্ট বাড়িয়ে দিয়েছে 36টা লিখে, তাছাড়া আর কিছু না। অন্তর্ভুক্ত পদ্ধতি বুঝতে পারছো, বহির্ভুক্ত বুঝতে পারছো। এখন আমরা আবার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এখানেও বুঝতাম যে এটাকে আমরা মনে করতাম বিচ্ছিন্ন, এটাকে মনে করতাম অবিচ্ছিন্ন। 9-10 এর মধ্যে এমনই ছিল, এটা বিচ্ছিন্ন ছিল, এটা আলাদা। আর অবিচ্ছিন্ন মানে এটা মিলে গেছে, তাই। তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন থেকে বেরিয়ে এসে আমরা এখন এটা শিখছি। এটা হচ্ছে অন্তর্ভুক্ত, এটা বহির্ভুক্ত। আশা করি বোঝা গিয়েছে জিনিসটা। এরপরে আমাদের কি, শ্রেণীসীমা নির্ণয় করার পরে এবার আমরা ট্যালি মার্ক করতে পারি। ট্যালি মার্ক মানে আমরা এই যে অনেকগুলো মান থাকে, সেই মান কোন ঘরের ভিতর পড়ে সেই অনুযায়ী আমরা একটা ট্যালি চিহ্ন দিই। যে মনে আছে তো, ট্যালি চিহ্ন দিই। ধরো আরো কোন একটা এখানে পড়লো, ধরো এটা ট্যালি দিলাম, তারপরে আরেকটা ধরো পড়লো যে 48, তাহলে এখানে ট্যালি দিলাম। এভাবে করে ট্যালি দিয়ে দিয়ে তারপরে আমরা সব পূরণ করি। পূরণ করার শেষে তারপর আমরা গণসংখ্যা নির্ণয় করি, মানে ট্যালিগুলো গুনে গুনে এখানে গণসংখ্যা বসাই। তো আশা করি মনে আছে এগুলো। এরকম কিছুই না 1 2 3 4 5 6 যদি কখনো আসে যে কয়টা প্রণালী আছে, মানে কয়টা ধাপ আছে, 6টা দিয়ে দিও। অথবা এরকম আসার কথা না, কোনটার পরে কোনটা আসে সেটা একটু মনে রাখতে হবে, তাই। যেহেতু এগুলো ধাপ। আর শ্রেণীসীমা নির্ণয়ের পদ্ধতি কয়টা এগুলো মনে রাখতে হবে। কোন পদ্ধতিতে দেখতে কেমন হয় জিনিসটা, অন্তর্ভুক্তই নিজেদের ঘরের মান নিজেদের মধ্যে থাকে, আর বহির্ভুক্তই শেষের মানটা পরের ঘরের শুরুতে যায়। এটা হচ্ছে পার্থক্য। এবার বহির্ভুক্ত পদ্ধতির আমরা আরেকটা জিনিস দেখবো। প্রকৃত শ্রেণীসীমা এটা একটা বহির্ভুক্ত পদ্ধতি, মানে শেষের যে প্রত্যেকটা শ্রেণীর শেষের যে মানটা সেটা পরের ঘরে চলে যাবে, সেটারই আরেকটা রূপ হলো প্রকৃত শ্রেণীসীমা। তো এটাই বেশি ব্যবহৃত হয়। প্রকৃত শ্রেণীসীমায় সূত্র হচ্ছে যে নতুন নিম্ন সীমা ইকুয়ালস টু নিম্ন সীমা মাইনাস d/2, আর নতুন উচ্চ সীমা ইকুয়ালস টু পূর্বের উচ্চ সীমা প্লাস d/2। এখন ডি কি? ডি হচ্ছে ওই বলা যায় হচ্ছে পরবর্তী ঘরের নিম্ন সীমা মাইনাস এই ঘরের বা পূর্ববর্তী ঘরের, পূর্ববর্তী না, নির্দিষ্ট ঘরের বা সংশ্লিষ্ট ঘরের, বা একবারে দিয়ে দিয়েছে ঘরের, ঘরের উচ্চ সীমা, বা লিখে দিই ওই ঘরের উচ্চ সীমা, বা কি লেখা যায়, আচ্ছা ধরে এটাই লিখলাম। অথবা আমি এই কাজ করি, ওই এই কাজ করি, তাহলে ভালো হবে না, একটু ওয়েট করো। এটা হচ্ছে, আচ্ছা বাদ দাও, যাই হলো। এটা আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা যে কেমন, এটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে ওই নতুন যেই নিম্ন সীমাটা, প্রকৃত শ্রেণী সীমার ক্ষেত্রে কি হবে, ধরো তোমার কাছে আছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, এমন ধরো তোমার কাছে আছে। এখন এটা তোমার হচ্ছে এটা তোমার নিম্ন সীমা এগুলো, আর এগুলো হচ্ছে তোমার উচ্চ সীমা। এগুলো তো বুঝতে পারছো, তাই না? কোন একটা ঘরে একটা করে নিম্ন সীমা আছে, একটা করে উচ্চ সীমা আছে। এখন এখান থেকে তুমি যদি প্রকৃত শ্রেণী সীমায় দিতে চাও, প্রকৃত শ্রেণী সীমায় দিয়ে তুমি নতুন নিম্ন সীমা নতুন উচ্চ সীমা তোমাকে নিতে হবে। সেই নতুন নিম্ন সীমা কি হবে, এই নিম্ন সীমার থেকে তুমি d/2 কমিয়ে দিবা, আর এই উচ্চ সীমার সাথে তুমি d/2 বাড়িয়ে দেবে। এখন ডি কি? ডি হচ্ছে
কোনো একটা ঘরের যে উচ্চ সীমা আর পরবর্তী ঘরের যে নিম্ন সীমা, মানে কোন একটা ঘরের একদম শেষের সংখ্যাটা আর পরবর্তী ঘরের শুরুর সংখ্যাটা, এই দুইটার পার্থক্য, এটা হচ্ছে ডি। তাহলে এখানে ডি এর মান কত? নর্মালি কিন্তু ডি এর মান আমাদের 1 হয়। তাহলে ডি বাই টু এর মান কত? ডি বাই টু এর মান 0.5। তার মানে আগের নিম্ন সীমার থেকে আমি যদি 0.5 মাইনাস করে দিই তাহলে আমি নতুন নিম্ন সীমা পাবো। আর আগের যে উচ্চ সীমা ছিল সেটা যদি আমি তার সাথে যদি আমি প্লাস 0.5 করি তাহলে নতুন উচ্চ সীমা পাবো। তাহলে দেখো তো এটা করে আমার নতুন যেই সারণীটা সেটা কেমন হয়। 1 থেকে হাফ যদি বিয়োগ করি তাহলে 0.5, আর এখান থেকে 5 এর সাথে যোগ করলে এটা হয় 5.5। 6 থেকে বিয়োগ করলে এটা হয় 5.5, 10 এর সাথে যোগ করলে এটা হয় 10.5। এভাবে 11 থেকে কমাও তাহলে আবার 10.5, 15 এর সাথে বাড়াও তাহলে আবার 15.5, 16 থেকে কমাও তাহলে 15.5, আর 20 এর সাথে যোগ করো তাহলে আবার 20.5। তাহলে এটা করে একটা লাভ হয়, যেটা হচ্ছে দেখো প্রত্যেকটা এই ঘরের হাফ কমে গিয়েছে আর এই ঘরের হাফ বেড়ে গিয়েছে। এখন কি হয়েছে, এই দুটো পার্থক্য তো 1, এটা হাফ কমে যায় আর এটা হাফ বেড়ে যায়, দুটো সমান হয়ে গিয়েছে। দুটো সমান হয়ে যায় একটা লাভ হয়েছে, যেটা হচ্ছে এই যে দেখো এই ঘরের শেষের যে মান আর ওই ঘরের শুরুর যে মান সমান হয়ে গেছে। তার মানে এটা কিন্তু বহির্ভুক্ত পদ্ধতি হয়ে গেছে। বহির্ভুক্ত পদ্ধতিতে কি ছিল, প্রত্যেকটা ঘরের শেষের মানটা তার নিজের ঘরে না থেকে পরবর্তী ঘরে চলে যাবে। মানে এই 5.5 আর এই ঘরের ভিতর না, এটা আসলে পরবর্তী ঘরে, এখানে শুধু দেখানোর জন্য রয়েছে, তাছাড়া কিছু না। তো তোমার অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বহির্ভুক্ত পদ্ধতি তুমি দুইভাবে করতে পারো, মানে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী দুইভাবে তুমি ওই যে উচ্চ সীমাগুলো সেই উচ্চ সীমার সাথে এক যোগ করতে পারো, আগে যেমন করছিলাম। এখানে 31 থেকে 35, 36 থেকে 40 এমন ছিল, এর সাথে সব এক করে যোগ করে দিয়েছি, তাহলে 31 থেকে 36, 36 থেকে 40, 36 থেকে 41, 41 থেকে 46, 46 থেকে 50 এই এমন হয়ে গেছে। আর অথবা তুমি এক কাজ করতে পারো যে প্রত্যেকটা নিম্ন সীমা থেকে ডি/2 কমিয়ে দিবা আর উচ্চ সীমার সাথে ডি/2 বাড়িয়ে দেবে। ডি কি? ডি মানে হচ্ছে কোন একটা শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এই দুটোর পার্থক্য সাধারণত 1 হয়। তাহলে ডি/2 হয় হাফ, মানে প্রত্যেকটা নিম্ন সীমা থেকে হাফ কমিয়ে দিবা আর প্রত্যেকটা উচ্চ সীমার সাথে হাফ বাড়িয়ে দিবা, মানে যে কম তার আরো কমাবা আর যে বেশি তার আরো বাড়াবা। এভাবে করলে প্রত্যেকটা ঘরের উচ্চ সীমাগুলো পরবর্তী ঘরে ছেলে হয়ে যাবে, মানে তখন আর নিজের ঘরে থাকবে না। এটা হচ্ছে কথা। তো আশা করি বোঝা গেছে প্রকৃত শ্রেণীসীমা। তো এটা আয়তলেখের ক্ষেত্রে আমরা প্রকৃত শ্রেণীসীমা ব্যবহার করি, মনে আছে তো? আয়তলেখ যখন আঁকাই তখন আমাদের এই যে, যদি আমি একটু আঁকাই আয়তলেখের ক্ষেত্রে, ওই একটা করে যে ঘরের যেই বর্গটা মানে আয়তটা সেটার একটা নিম্ন সীমা লাগে, উচ্চ সীমা লাগে। সেই উচ্চ সীমা যেই আবার পরবর্তী ঘরের নিম্ন সীমা না, এই যে এই ঘরের যে এই যে দ্বিতীয় এই ঘরটার যে নিম্ন সীমা সেটাও এখানে, আর এই প্রথম ঘরের উচ্চ সীমা সেটাও এখানে, মানে সব মিলিয়ে বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি আমরা আয়তলেখের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এগুলো না বুঝলেও হচ্ছে, তো মোটামুটি এগুলো মনে রাখো। আর প্রকৃত শ্রেণীসীমা এটা একটা আদর্শ মান, মানে এটা ব্যবহার করলে আরো সহজে জিনিসটা হয়ে যাচ্ছে। তো এবার আমরা সামনে আগে চলো। এবার অসম শ্রেণীসীমা কি? অসম শ্রেণীসীমা ধরো 1 থেকে 10, তারপর ধরো 11 থেকে 30, তারপরে ধরো আবার 31 থেকে 35, তারপর আবার ধরো 36 থেকে 56, তারপর আবার ধরো 57 থেকে 5 কোটি। এই যে অসম শ্রেণীসীমা। এখন এটা কেন দেওয়া হয়? এটা দেওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে ধরো ধরো কোন একটা হাসপাতালে রোগীর সংখ্যা গণনা করছে। এখন দেখা যাচ্ছে 1 থেকে 10 বছর পর্যন্ত রোগীর সংখ্যা ধরো আছে 20 জন, 11 থেকে 20 পর্যন্ত বয়সী, মানে এটা হচ্ছে বয়স আর এটা হচ্ছে রোগীর সংখ্যা, এটা ধরো আছে 30 জন। ধরো 21 থেকে 30 এখানে ধরো আছে 5 জন, 31 থেকে 40 এখানে ধরো আছে 2 জন, 41 থেকে 50 এখানে ধরো আছে 10 জন। তো তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই যে এই অংশটায় এখানে কিন্তু বেশি গণসংখ্যা নেই। এখানে যদি বলি যে গণসংখ্যার ঘনত্ব কম, গণসংখ্যার ঘনত্ব কি একটু পরে দেখাবো না? গণসংখ্যার ঘনত্ব মানে এখানে গণসংখ্যা কম, একটু বুঝে নাও, এখানে গণসংখ্যা কম। সে কারণে কি করছি, তিনটা আলাদা ঘর না করে একবার 21 থেকে 50 যদি করি তাহলে 5 আর 2 7 আর 10 17, তাও একটা মান হচ্ছে, কিন্তু 5 মান তো খুবই ছোট এগুলোর তুলনায়। সে কারণে আমরা কি করছি, একবারে করছি যে 21 থেকে 50 দিয়ে দিচ্ছি একবারে। 21 থেকে 50 17 জন দিলে কি হচ্ছে, একটু মোটামুটি গণসংখ্যার মানগুলো একটা পরে থেকে খুব বেশি কম বা বেশি হয়ে যাচ্ছে না, এটা লাভ, তাছাড়া কিছু না। তো অসম শ্রেণীসীমা আশা করি বোঝা গেছে। এখানে কিন্তু একটা জিনিস চলে এসেছে, গণসংখ্যার ঘনত্ব। গণসংখ্যার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিই। 1 থেকে ধরো আছে 10, 11 থেকে ধরো আছে 20, 21 থেকে ধরো আছে 30, 31 থেকে ধরো আছে 40, এভাবে ধরো আছে। ধরো এখানে গণসংখ্যা গণসংখ্যা ধরো এখানে আছে ধরো 7, এখানে ধরো আছে 13, এখানে ধরো আছে 15, আর এখানে ধরো আছে 25। তাহলে কত হয় মোট? 40, 53, 60 হয়। তাহলে আমি যদি বলি যে এই ঘরের গণসংখ্যার ঘনত্ব কত, ঘনত্ব কি মনে আছে? ঘনত্ব
রো সমান কি ছিল, এম বাই ভি ছিল। এম মানে ভর আর ভি মানে আয়তন। ভর মানে কি, মোট কতটুকু আছে, মানে পরিমাণ, পদার্থের পরিমাণকে ভর বলে, মনে আছে তো। আর আয়তন হচ্ছে কতটুকু জায়গা। তাহলে দেখো, তাহলে গণসংখ্যার ঘনত্ব এখানে কি হবে, গণসংখ্যার ঘনত্ব এখানে কি হবে বলো। এখানে আমার মোট কতটুকু ভর আছে, মানে কতটুকু পদার্থের পরিমাণ আছে। দেখো আমার আছে কিন্তু 7, গণসংখ্যা কিন্তু বোঝাই যাচ্ছে পরিমাণ। আর কতটুকু জায়গা আছে আমার 1 থেকে 10 পর্যন্ত, মোট কতটুকু জায়গা, এটা মোটামুটি ধরে আছে এটা 10 পরিমাণ জায়গা, তাহলে এটা আছে 0.7। যদি এটার হিসাব করি তাহলে এটা দেখো আমার কতটুকু পরিমাণ আছে 13, আর আমার মোট জায়গা কত আছে 11 থেকে 20, তাহলে এটা 10, এটা হবে 1.3। এটার ক্ষেত্রে কি হবে, আমার জায়গা মানে কতটুকু জায়গা আছে 10 আর কতটুকু পরিমাণ আছে 15, তাহলে 15 বাই কতটুকু জায়গা আছে 10, তাহলে এটা হবে 1.5। এটা ধরো 31 থেকে 40 না, হ্যাঁ এটা ধরো 31 থেকে 50, হ্যাঁ এটা ধরো অসমশ্রেণী সীমা করলাম এই জায়গার মতো, অসমশ্রেণী সীমা। তাহলে এটার ক্ষেত্রে কি, এটা আমার কতটুকু পরিমাণ আছে 25, আর মোট কতটুকু জায়গা আছে 31 থেকে 50, 20 পরিমাণ জায়গা আছে। এটা করলে তুমি পাবো 1.25। তো দেখো, তো আশা করি বুঝতে পারছো গণসংখ্যার ঘনত্ব কি। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, আপেক্ষিক গণসংখ্যা। এবার 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এগুলো আমরা একটু নিয়ে নিলাম। এবার আমরা দুইটা জিনিস দেখবো, আপেক্ষিক গণসংখ্যা, শতকরা গণসংখ্যা। এখানে ধরো দিলাম 7, 13, 15, 25 এমন ধরে দিলাম, এদের দেওয়া হলো। এবার ধরো আমার যে ঘরগুলো আছে সেগুলোর আপেক্ষিক গণসংখ্যা, শতকরা গণসংখ্যা আমরা নির্ণয় করব। তো শতকরা শুনে কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো, শতকরা মানে মোটের থেকে, মোটের কত পার্সেন্ট ওই ঘরের মধ্যে আছে। তাহলে মোট কত তুমি একটু গুণে দেখো তো, 25 আর 15, 40, 13, 53, 60, মোট কিন্তু আছে 60টা। তো শতকরা মানে কি বোঝায়, যে এই 60-এর কত পার্সেন্ট আসলে এই ঘরের ভিতরে আছে, 7টা আছে। তাহলে এটা যদি তুমি শতকরা প্রকাশ করো তাহলে এটা হবে 7 বাই 60 গুণ 100, এমন হবে না। 60-এর মধ্যে 7টা আছে, আর তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে পার্সেন্টেজে পাবো। তাহলে কত পাবো বলো তো, এটা হয় 6, এটা হয় 10, এটা হয় 3, এটা হয় 5, তাহলে 35, এটা 11.67% এমন হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে কত হবে বলো তো, 13 বাই 60 গুণ 100, এমন হবে না। তাহলে এটা হবে 5, 13, 85 বাই 3, 27, 81, 28, এটা হবে 28.33%, এমন হওয়ার কথা, মানে খুব সম্ভবত। এটা যদি আমি বলি 15 বাই 60 গুণ 100, এটা হবে 25%। আর এটা 25 বাই 60 গুণ 100, এটা কত হবে বলতো, এটা 125 বাই 3, 4, তাহলে 41.67%। এই যে এমন হবে। তো একদম অ্যাকুরেট হয়েছে কিনা জানি না, মুখে মুখে করলাম আসলে। তো এটা দিয়ে তুমি আসলে কি বোঝাচ্ছ, যে মোট গণসংখ্যার মধ্যে কত পার্সেন্ট ওই একটা নির্দিষ্ট ঘরে আছে। তাহলে ওই ঘরের বা ওই শ্রেণীসীমার মধ্যে যে শতকরা গণসংখ্যা সেটা তুমি প্রকাশ করতে পারছো। এবং শতকরা গণসংখ্যার আপেক্ষিক গণসংখ্যা একই জিনিস, তুমি যদি পার্সেন্টেজ তুমি যদি না করতে তাহলে আপেক্ষিক গণসংখ্যা পেতে। তার মানে হচ্ছে এটার আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে 7 বাই 60, এটার আপেক্ষিক গণসংখ্যা 13 বাই 60, এটার আপেক্ষিক গণসংখ্যা 15 বাই 60, মানে তুমি পার্সেন্টেজ করছো না, তাছাড়া কিছু না। 15 বাই 60 কে আমরা আবার 1/4 লিখতে পারি, কাটাকাটি করো। এটা 25 বাই 60, 25 বাই 60 কে লেখা যায় হচ্ছে 5 দিয়ে কাটলে 5, আর এটা লেখা যায় 12। তো আপেক্ষিক গণসংখ্যা কিছুই না, ওই কোন একটা নির্দিষ্ট ঘরের আপেক্ষিক গণসংখ্যার মান হচ্ছে ওই ঘরের গণসংখ্যা ভাগ মোট গণসংখ্যা। আর শতকরা হচ্ছে তুমি যদি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে ফেলো তাহলে শতকরা। আশা করি বুঝতে পারছো। এখন অসমশ্রেণী সীমা আমরা বুঝে গিয়েছি, অসমশ্রেণী সীমা। এই যে এবার আমরা কি বুঝবো, এবার আমরা বুঝবো খোলা শ্রেণী সীমা। খোলা শ্রেণী সীমা কোথায় জানো, এই যে খোলা শ্রেণী সীমায় কি আছে বলতো। খোলা শ্রেণী সীমায় ধরো তোমার এমন থাকতে পারে দুই রকম, যে শুরুতে তোমার এমন দেওয়া আছে একটা, মানে 10-এর থেকে কম যে কোনো মান হতে পারবে, মানে 1 থেকে 10 এমন দেওয়া না, 10-এর থেকে কম যে কোনো কিছু। আবার শেষেও দেওয়া থাকতে পারে, ধরো 50-র পরে এমন, অথবা 50 প্লাস এমনও লেখা থাকতে পারে, 50 প্লাস। আর এখানে ধরো লেখা থাকতে পারে 10 মাইনাস, যে কোনো কিছু লেখা থাকতে পারে। 10 মাইনাস মানে 10 বা তার থেকে কম যে কোনো মান, আর 50 প্লাস মানে 50 থেকে শুরু করে 50-এর থেকে বড় যে কোনো মান। তো এখানে আছে 11 থেকে 20, খুব ভালো মতো আছে। এখানে আছে 21 থেকে 30, এখানে ধরো আছে 31 থেকে 40, এখানে আছে 41 থেকে 50। কিন্তু এখানে 50-এর উপরে কোন সংখ্যা বলা নেই, আবার এখানে 10-এর নিচে কোন সংখ্যা বলা নেই, তখন এটাকে আমরা বলবো খোলা শ্রেণী সীমা। তো খোলা শ্রেণী সীমা হলে বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন একটা সমস্যা হচ্ছে গড় নির্ণয় করা যায় না। গড় মানে যেসব পরিমাপের রাশিগুলো, মানে পরিসংখ্যানের যেসব রাশিগুলো সব মানের উপর নির্ভর করে তৈরি। যেমন গড় মানে কি, সব মানের যোগফল ভাগ মানের সংখ্যা। তারপর যে কোনো কিছু, যেমন গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, আরো যে কোনো কিছু, মানে যেসব জিনিসপাতি প্রত্যেকটা মান নিয়ে তৈরি হয়, মানে প্রত্যেকটা মান ব্যবহার করে নির্ণয় করা হয়, সেসব কিছুই নির্ণয় করা যায় না যদি খোলা শ্রেণী সীমা থাকে। কিন্তু মধ্যক নির্ণয় করা যায়। মধ্যক, তারপরে চতুর্থক যেটা কিউআই বলা হয়, দশমক এটাকে বলা হয় মিডিয়ান, আর শতমক পার্সেন্টাইল।
তো এগুলো নির্ণয় করা যায়, কারণ কি এগুলো হচ্ছে অবস্থান ভিত্তিক, এগুলো সব মান কাজে লাগে না, এটা নির্দিষ্ট একটা অবস্থানে যায়, অবস্থানে যায় সেই জায়গায় যে মানটা থাকে সেই মানটা বোঝায়। মধ্যক মানে কি একদম মাঝ বরাবর যে মানটা আছে সেটা হচ্ছে মধ্যক। চতুর্থক কি 4 ভাগে ভাগ করে যে মানগুলো, এখানে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে চতুর্থক। এটার আগে কি আছে পরে কি আছে সেটা কিন্তু দেখার বিষয় না, মানে এই যে মধ্যক, চতুর্থক, দশমক, শতকমক এগুলো কিন্তু সব মান ব্যবহার করে বের করা লাগে না, এগুলো নির্দিষ্ট অবস্থানে যায় সেই অবস্থানে যে মান আছে সেটাই হচ্ছে তার উত্তর। মানে এগুলো কিন্তু সব মান ব্যবহার করে যেহেতু ব্যবহার করা হয় না, তাহলে খোলা শ্রেণীসীমার ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে না, কারণ খোলা শ্রেণীসীমায় এর আগে কি মান আছে পরে কি মান আছে দেখার বিষয় না। তো মধ্যক নির্ণয় করবো, মাঝে যে মান আছে সেটা মধ্যক, শেষ। এটার জন্য ওই 10-এর আগে 5 আছে কি 2 আছে এটা দেখার দরকার নেই। সে কারণে খোলা শ্রেণীসীমার ক্ষেত্রে যেই মানগুলো নির্ণয় করার জন্য সব মান লাগে সেগুলো নির্ণয় করা যায় না, কিন্তু যেই মানগুলো সব মান লাগে না, মানে যেগুলো ধরো অবস্থান নির্ভর, মানে সব মানের উপর নির্ভরশীল না, কোনো একটা অবস্থানে যায় সেই মানটাই হয়ে যায়, সেগুলো নির্ণয় করা যায় খোলা শ্রেণীসীমা হলো। আশা করি বুঝতে পারছো। এবার চলো সামনে গাই। এবার আমরা চিত্রে আসবো যে গুণবাচক তথ্যকে চিত্র উপস্থাপন। আমাদের সিলেবাসে দুইটা আছে, দণ্ডচিত্র, পাইচিত্র, কিন্তু নাম চারটারই মুখস্থ রাখবা। দণ্ডচিত্র, পাইচিত্র, পাইচিত্রকে বৃত্তাকার চিত্র বলা হয়, আবার কৌণিক চিত্র বলা যায়, পাই চার্ট। আরো দুইটা আছে রূপচিত্র বা পিক্টোগ্রাম, আর মানচিত্র বা ম্যাপ। এগুলো আমাদের সিলেবাসে নেই বলে পড়বো না, পড়বো হচ্ছে এইগুলো। তো এগুলো খুবই সহজ। গুণবাচক তথ্যকে চিত্র উপস্থাপন মানে কি, গুণবাচক তথ্য কি ছিল একটু মনে করে দেখো। গুণবাচক তথ্য কি ছিল, এটাকে চিত্রে আমরা কেমনে উপস্থাপন করতে পারি। ধরো তোমার কাছে আছে যে দেশের নাম, দেশ আর জনসংখ্যা, দেশ আর সে দেশের জনসংখ্যা। হ্যাঁ, এখন দেশ কেমন, ধরো বিভিন্ন দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, চায়না, মালদ্বীপ, নেপাল, ভুটান, মেলা কিছু ধরো এখানে জনসংখ্যা আছে সব। এখন এটা কোন ধরনের সারণী বলতো, মানে একটা শ্রেণীবদ্ধকরণ করনি তুমি এই তথ্যটা, কোন ধরনের শ্রেণীবদ্ধকরণ, এটা ভৌগোলিক শ্রেণীবদ্ধকরণ তাই না। কিন্তু আমি বলছিলাম ভৌগোলিক আসলে গুণবাচকের মধ্যেই পড়ে। তুমি এটা কোনো মানে অফিসিয়াল কথা না, কিন্তু ভৌগোলিক যে মানগুলো সেগুলো তো গুণবাচকের মধ্যেই পড়ে তাই না। তুমি কি জনসংখ্যা থেকে বিচার করছো, জনসংখ্যা থেকে কিন্তু বিচার করা যাবে না। কোন জিনিসের উপর ভিত্তি করে এই সারণীটা তৈরি, এই যে বিভিন্ন দেশের জনসংখ্যা, মানে কোন দেশ সেটার উপর ভিত্তি করে আসলে আমি করছি। বাংলা মানে আমি যে 18 কোটি আর 120 কোটি এগুলো আলাদা কেমনি করছি, একটা হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে ইন্ডিয়ার, মানে কি বাংলাদেশ আর ইন্ডিয়া এগুলো হচ্ছে এই মানগুলোকে আলাদা করছে, মানে এগুলো তো মান, এগুলো থাকবেই পরিসংখ্যানের কাজের জন্য মান থাকবেই। আর আমি নির্ধারণ করলাম এই সারণীটা এই যে এই জিনিসগুলো দিয়ে, মানে একটা গুণবাচক তথ্য দিয়ে। গুণবাচক কি চিন্তা করি আমরা, চিত্র আঁকানোর ক্ষেত্রে গুণবাচক চিন্তা করি, ভৌগোলিক আলাদা করে চিন্তা না করি। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দণ্ডচিত্র খুব সহজে আঁকানো যাবে। দণ্ডচিত্র আমরা এক্স অক্ষে আমরা কি করব, এক্স অক্ষে আমরা এই জিনিসগুলো নেব, মানে নর্মালি আমরা সারণী থেকে কি করতাম, আমরা যে শ্রেণী ব্যক্তিগুলো সেগুলো এক্স অক্ষে রাখতাম, আর ওয়াই অক্ষে রাখতাম গণসংখ্যার। এখানে আমরা এক্স অক্ষে গুণবাচক মানগুলো রাখবো, এখানে রাখবো বিডি, এখানে রাখবো ইন্ডিয়া, এখানে ধরো চায়না, এখানে ধরো পাকিস্তান, এভাবে ধরে রাখবো। আর এখানে হচ্ছে আমার গণসংখ্যা, গণসংখ্যা। তো গণসংখ্যা অনুযায়ী আমরা কি করব, আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ধরে নেব, মানে এটা কোনো শ্রেণীব্যাপ্তি না, মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ধরে নিয়ে সেই দৈর্ঘ্যে আমরা একটা লম্বা বক্স এঁকে দেবো। ধরে এখানে ধরো আছে 18 কোটি আর এখানে ধরো 120 কোটি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এইটুকু, ইন্ডিয়ার ক্ষেত্রে এইটুকু। এখন নিয়ম হচ্ছে যে এই যে প্রস্থটা তুমি রেখেছো, মানে এই যে এইটুকু যে দৈর্ঘ্যটা, এটা সবার ক্ষেত্রে সেম হতে হবে। এটা হচ্ছে বারচিত্র বা দণ্ডচিত্র বা বার চার্টের এটা হচ্ছে নিয়ম। আর মধ্যবর্তী যে দূরত্ব সেটাও সবার ক্ষেত্রে সমান থাকতে হবে। মধ্যবর্তী দূরত্ব কম করতে পারো সমস্যা নেই, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সমান। চায়নায় ধরো জনসংখ্যা ভারতের থেকে একটু কমে গিয়েছে এখন, পাকিস্তানে ধরো ধরো এটুকু, বা পাকিস্তানে কতটুকু জানি না, এটা ধরো মোটামুটি এমন। তো এভাবে আসলে আঁকা হয়। তো এই যে দৈর্ঘ্যগুলো এগুলো সেম থাকবে, আর মাঝখানে যে গ্যাপগুলো দিয়েছে সেগুলো সেম থাকবে। তো বোঝা গিয়েছে। এখন দণ্ডচিত্র আবার দুই রকম হয়, এটা ছিল যে একটা তথ্য দিয়ে, দণ্ডচিত্র কিন্তু দুইটা তথ্য দিয়ে হতে পারে। তো এটার কি নাম আমি একটু দেখে বলছি। আচ্ছা, তো এটার নাম হলো, যেটা শুধুমাত্র একটা তথ্যের উপর ভিত্তি করে তৈরি, এটা হচ্ছে সরল দণ্ডচিত্র। আর যদি দুইটা বা একাধিক হয় তাহলে সেটা হবে যৌগিক দণ্ডচিত্র। যৌগিক, যৌগিক কেমন, যেমন ধরো বাংলাদেশে জনসংখ্যা আছে, আর ধরো জনসংখ্যা না দিয়ে আমরা ধরো দিলাম যে ওই ছেলের সংখ্যা আর মেয়ের সংখ্যা, ছেলে আর মেয়ে। হ্যাঁ, ছেলের সংখ্যা আর মেয়ের সংখ্যা দিলাম বিভিন্ন রকম। আর এখানে আবার ধরো দিচ্ছি একটা নির্দিষ্ট এরিয়া, ধরো বাংলাদেশ, এটুকু ধরো বাংলাদেশ। আবার আবার এটুকু একদম সেম সাইজে, এটা হচ্ছে ইন্ডিয়া। আবার এটুকু একদম সেম সাইজে, এটা ধরো পাকিস্তান। আবার সেম সাইজে এটা ধরো চায়না, এভাবে। আর এখানে ধরো আমি ওই সংখ্যাগুলো রাখছি। বাংলাদেশে ধরো ছেলে ধরো একটু কম আর মেয়ে ধরো একটু বেশি, তাহলে ধরো বাংলাদেশে এমন। ইন্ডিয়ায়ও তাই, ছেলে ধরো একটু কম
মেয়ে ধরো একটু বেশি, পাকিস্তানেও তাই নাকি কিটা জানি না। এখানে ধরো সমানই ধরলাম, এখানে চায়নায় ধরো সমানই ধরলাম, বা ধরো মেয়ে কম চায়নায় ধরো। এখন তুমি এখানে একটু চিহ্নিত করে দিবা যে এখানে দুইটা আলাদা আলাদা জিনিস। এখানে তুমি লিখে দিবে এটা হচ্ছে ছেলে, আর মেয়ের ক্ষেত্রে তুমি একটু মানে ছেলে অথবা মেয়ে দুইটাকে তো আলাদা করতে হবে, তো দুইটাকে দুই রকম এই চিহ্ন দাও, অথবা একটাকে তুমি ফাঁকায় রাখো আর একটাকে তুমি একটু চিহ্ন দাও। এটাকে ধরো চিহ্ন দিলে তাহলে যেটা মেয়ের ঘর মানে মেয়ের যেই বারটা, মানে এটাকে তো বার বলছি, মানে একটা দণ্ড, এই দণ্ডটাকে তুমি এরকম করে ই করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে এটা ছেলে বোঝাচ্ছে আর এটা মেয়ে বোঝাচ্ছে। তো আশা করি বোঝা গিয়েছে। এটা হচ্ছে সরল দণ্ডচিত্র, এটা যৌগিক দণ্ডচিত্র। তো এবার চলো আমরা পাই চার্টে যাই। তো পাই চার্ট আসলে কি জিনিস? পাই চার্ট কিন্তু বৃত্ত নিয়ে কাজ আছে আর বৃত্তের কোণ নিয়ে কাজ আছে। বৃত্ত নিয়ে কাজ আর বৃত্তের কোণ নিয়ে কাজ, আর একটু ঐকিক নিয়মের কাজ আছে। এই জিনিসটুকু রেখে দিই, শুধুমাত্র এই দণ্ডচিত্রগুলো সরাই। তো দেখো পাই চার্ট কেমনে হতে পারে। পাই চার্টে তুমি প্রথমে একটা বৃত্ত আঁকাবা, এই যে বৃত্ত। এখন বৃত্তে মোট কোণ কত বলো তো? 360 ডিগ্রি। বৃত্তে মোট কোণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে আমি মোট গণসংখ্যাটা প্রকাশ করবো। ধরো এখানে সব মিলিয়ে ধরো 500 কোটি। হ্যাঁ, 500 কোটি। তাহলে 360 ডিগ্রিতে বোঝা যাচ্ছে 500 কোটি। হ্যাঁ, 360 ডিগ্রিতে 500 কোটি। তাহলে 1 ডিগ্রিতে কত? 500/360 কোটি। মানে এমনি দেখাচ্ছি। তাহলে কোন একটা নির্দিষ্ট কোণ, ধরো থিটা একটা কোণ, সেই থিটা কোণে কত হবে? 500/360। উল্টে ফেলেছি মনে হয়। 300, 500, হ্যাঁ ঠিকই আছে, 500/360 গুণ থিটা ডিগ্রি। বুঝতে পারছো? অথবা এভাবে লেখা যায় 500 গুণ থিটা/360। এটা মানে কি? মোট গণসংখ্যার 360 ভাগের ওই থিটা ভাগ। মানে হচ্ছে এভাবে আসলে জিনিসটা হবে। এটা এটা সে গণসংখ্যা না? আচ্ছা আমি একটু ভালোভাবে বোঝাই। দেখো জিনিসটা একটু ভালোভাবে বোঝাই, তাহলে বুঝবা না। এই যে এখানে ধরো গণসংখ্যা ভারতের ধরো 120 কোটি। তাহলে এই 120 সমান আমি কি লিখতে পারবো? অথবা আমি এসব বাদ দিয়ে আমি তোমাকে বেসিকটা বুঝিয়ে দিই। নর্মালি আমরা তো সিকিউ করবো না, আমরা এমসিকিউ করবো। তো এমসিকিউ এর নিয়ম হচ্ছে আমরা বিভিন্ন ভাগে মানে বিভিন্ন স্লাইসে ভাগ করব। এমনভাবে ভাগ করব যাতে যাদের গণসংখ্যা বেশি তারা বেশি অংশ পায়, আর যাদের গণসংখ্যা কম তারা কম অংশ পায়। এভাবে স্লাইসে ভাগ করবো। এখন স্লাইসে ভাগ করার জন্য আমাদের কোণ জানা লাগবে, যে আমরা কতটুকু কোণে ভাঙবো। ধরো ইন্ডিয়ার এইটুকু আর ধরো বাংলাদেশের এইটুকু, মানে এই যে কোণের একটা পার্থক্য থাকছে না, একজনের বড় কোণ একজনের ছোট কোণ। এই কোণ বের করার জন্য আমরা আসলে জিনিসটা করবো। কেমনে করবো? ধরো বাংলাদেশের জন্য ধরো এটা ধরো থিটা 1 দিলাম, এটা ধরো থিটা 2 দিলাম, এটা থিটা 3 দিলাম, থিটা 4 দিলাম। এগুলো কি বোঝাচ্ছে? কোণ বোঝাচ্ছে। তো এইগুলোর আমরা যে এইটুকু স্লাইস দেবো সেটা কেন্দ্রের সাথে কত কোণ করবে। আর চাইনা ধরো থিটা 5 দিলাম। তো থিটা 1 কি হবে? থিটা 1 ইকুয়ালস টু হবে বাংলাদেশের যে গণসংখ্যা, এটা ধরো দিলাম যে F1, আর মোট যে গণসংখ্যা সেটা ধরো N ইন্টু 360 ডিগ্রি। মানে কি? 360 ডিগ্রির মোট গণসংখ্যার অংশ থেকে, মানে মোট গণসংখ্যার অংশ থেকে আমার এই বাংলাদেশের গণসংখ্যা যতটুকু, 360 ডিগ্রি থেকে ততটুকুই এখানে কোণ আসবে। বুঝতে পারছো মনে আশা করি। মানে যেমন যে আমি 5 টাকার অর্ধেক কেমন হয়? 5 টাকার 2/1 এমন না? 5 টাকার 2/1 তার মানে এটা হচ্ছে 360 ডিগ্রির N ভাগের F1 ভাগ। আবার বলছো 5 টাকার 2/1 মানে 360 ডিগ্রির N/F1 ভাগ। মানে আমি ওই অনুপাতে ভাগ করছি, বিভিন্ন অনুপাতে। থিটা 2 সমান কি হবে? তাহলে থিটা 1 এর মান কত বলতো? বাংলাদেশে 18 কোটি ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ধরো 11 মিলে ধরো 500 না দিয়ে আর একটু কম দিয়ে ধরো ধরো দিলাম 300 কোটি। হ্যাঁ, ধরো 300 কোটি গুণ 360 ডিগ্রি। তাহলে এটা কয় ডিগ্রি হবে দেখো তো? এটা খুব সম্ভবত এখানে কাটলে হয় 5, এখানে কাটলে হয় 6, 6 18, 108, 108/5 কত হয়? 21.6, 21.6 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি 21.6 ডিগ্রি কেটে করে দিবা। তাহলে তুমি ইন্ডিয়ারটা দেখছো, ইন্ডিয়ার ক্ষেত্রে কোণ কত হবে? ইন্ডিয়ার ক্ষেত্রে তো থিটা 2 সমান কি হবে? ইন্ডিয়ার যেই গণসংখ্যা সেটাকে এফআই দিয়ে প্রকাশ করা হয়, মনে আছে গণসংখ্যা। ইন্ডিয়ার ক্ষেত্রে F2 বা নিচে মোট ইন্টু 360 ডিগ্রি। তাহলে কত হয় বলো তো? ইন্ডিয়ার ক্ষেত্রে 120 বা নিচে হচ্ছে 300 গুণ 360 ডিগ্রি। তাহলে এখানে 5, এখানে থেকে 6, এখানে থাকে 24, তাহলে এখানে হবে ওই 120, 144 ডিগ্রি। তো 144 ডিগ্রি কিন্তু মোটামুটি বড়ই, ধরো মোটামুটি কোন পর্যন্ত এই যে এত দূর কিন্তু চলে যায়। এই যে এটা কিন্তু 144 ডিগ্রি। চায়নার ক্ষেত্রেও প্রায় তেমনই হবে, যেহেতু চায়নারও অনেক বেশি। এটা এত, ধরো পাকিস্তান আর আফগানিস্তান ধরো আরো কম।
তো এইভাবে আসলে পাই চার্টটাকে যে তুমি কোন হিসাব করবা যে ওটা ভিত্তিতে কতটুকু কোন পরিমাণ জায়গা দখল করে স্লাইস কাটবে সেটা দিবা। এবার তুমি বিভিন্ন রং করে দিতে পারো, কিন্তু রং তো করা যায় না, আমরা আলাদা আলাদা করে বিভিন্ন করে দেবো। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে বাংলাদেশ তুমি একদম ফাঁকা রাখলে, ইন্ডিয়া ধরো দাগ করলে, তাহলে এটা দাগ করে দেবে এইভাবে। তারপরে ধরো কি আছে, ধরো চায়না, চায়নার ক্ষেত্রে আমরা ধরো এভাবে বক্স করে দেবো। চায়নার ক্ষেত্রে ধরো এইভাবে বক্স করলাম, মানে তুমি আলাদা করে দেবা সবগুলো এটা। তারপর ধরো পাকিস্তানের ক্ষেত্রে কি করতে পারি, ধরো এদিক থেকে দেবো, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে ধরো এদিক দিলাম। আফগানিস্তান ধরো আমরা ফোটা ফোটা দেবো, তাহলে এই যে ফোটা ফোটা দিলাম, এটা আলাদা হয়ে গেল। তো এইভাবে আসলে পাইচিত্র কাজ করে। তো আশা করি বুঝতে পারছো পাইচিত্র কেমন। তো গুণবাচক তথ্যকে চিত্র উপস্থাপন বুঝতে পেরেছো। দণ্ড চিত্রের মাধ্যমে করা যায়, সরল দণ্ড অথবা যৌগিক দণ্ডে, আর পাইচিত্রের মাধ্যমে করা যায়। এবার চলো সামনে গাই। এবারে আমাদের লাস্ট যে টপিকগুলো সেগুলো হলো ওই সংখ্যাবাচক তথ্যকে চিত্র উপস্থাপন। তথ্য কিন্তু দুই রকম ছিল, একটা হচ্ছে গুণগত আর একটা হচ্ছে সংখ্যাগত বা পরিমাণগত। গুণগত কিন্তু আমরা শেষ করে আসলাম কেবল। এবার আমরা সংখ্যাবাচক যে চিত্রগুলো বা সংখ্যাগত বা পরিমাণগত যাই বলো, সেই তথ্যকে চিত্র উপস্থাপন করবো। অনেক রকম করে করা যায়, আয়তলেখ দিয়ে, গণসংখ্যা বহুভুজ দিয়ে, গণসংখ্যা রেখা দিয়ে, আর অজীব রেখা দিয়ে। তো আয়তলেখ কি ছিল বলতো? আয়তলেখ ছিল হচ্ছে তুমি এক্স অক্ষের বরাবর ওই শ্রেণীসীমা রাখবা, এক্স অক্ষ বরাবর তুমি রাখবা হচ্ছে ওই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। মানে অবিচ্ছিন্ন বলা ভুল হবে, এটা হচ্ছে ওই যে ওই বহির্ভুক্ত পদ্ধতিতে যে শ্রেণীসীমা করে, যে একটার শেষ সীমা আর একটা শুরু হবে, এই যে এইভাবে একটার যেখানে শেষ আর একটা সেখানে শুরু, এই যে বুঝতে পারছো? তো এটাকে আমরা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলে জানতাম আগে 9-10-এ। তো এখানে ধরো আয়তলেখের কথা বলার সময় সে একই কথাই বলা রয়েছে। তো তুমি মনে রাখবে যে বহির্ভুক্ত পদ্ধতিতে আমরা যে শ্রেণীসীমা করি সেটা দিয়ে আমরা আয়তলেখ আঁকাই। তো এই যে এইভাবে আঁকাই, এই যে এইভাবে, যে একটা শেষ আর একটা শুরু, একটা শেষ আর একটা শুরু, এইভাবে। বুঝতে পারছো? তাহলে আয়তলেখের জন্য কি লাগে? আয়তলেখের জন্য লাগে হচ্ছে নিম্ন সীমা আর উচ্চ সীমা, আর এটা হতে হবে বহির্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতি। হ্যাঁ, আর এটা অবশ্যই অবিচ্ছিন্ন চলক, মানে অবিচ্ছিন্ন চলক অথবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলতে পারো। যদিও আমরা সে অবিচ্ছিন্ন আমার 9-10 জিনিসে ফিরে গেলাম এই কথা বলে, কিন্তু সমস্যা নেই। এমনি আয়তলেখের জন্য মনে রাখো। গণসংখ্যা বহুভুজ কি? গণসংখ্যা বহুভুজ হলো প্রত্যেকটা যে ঘর, মানে প্রত্যেকটা যে শ্রেণী, সেটার মধ্যবিন্দুতে আমরা ওই একটা করে বিন্দু নেব, মধ্যবিন্দুতে একটা করে বিন্দু নেব, আর তারপর সেই বিন্দুগুলো যুক্ত করে দেবো, এই যে এইভাবে। এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। বুঝতে পারছো? আর গণসংখ্যা রেখা কি? গণসংখ্যা রেখা হলো আমরা যে গণসংখ্যা বহুভুজের একটা কাজ করতে পারো, একটু এখানে মিলিয়ে দিতে পারো সুন্দর দেখানোর জন্য। এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। মানে গণসংখ্যা বহুভুজ এমন প্রত্যেকটা ঘরে যে মধ্যবিন্দু সেগুলো লাগে। মানে গণসংখ্যা বহুভুজ যদি আমি আঁকাতে চাই, তাহলে আমার শুধুমাত্র গণসংখ্যা বহুভুজের জন্য শুধু আমার শ্রেণী মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা এগুলো লাগবে। বুঝতে পারছো? দেখো আমি মধ্যবিন্দুতে যোগ করেছি, আমার আয়তলেখের মাত্র এখানেও আর এখানে দুই জায়গায় কিন্তু যোগ করা লাগেনি। বুঝতে পারছো? আর সুন্দর দেখানোর জন্য এদিকে যোগ করেছি, না হলে এরকম ডাকলেও হতো। আর গণসংখ্যা রেখা কি? গণসংখ্যা রেখা গণসংখ্যা বহুভুজের মতোই, কিন্তু এটা হবে মুক্ত হস্তে, মুক্ত হস্তে। যদি দেখা এটা, এটা অনেকটা এরকম হবে, এই যে এইভাবে করে ঘুরিয়ে টুরিয়ে। আচ্ছা আমার হবে না ভালো মতো, তো মোটামুটি বুঝে নাও যে বঙ্কিমতা সুচালতা অধ্যায়ে দেখলে না যে ঘুরিয়ে টুরিয়ে কেমনে যেন আঁকায়। এই যে গণসংখ্যা রেখা বিভিন্ন রকম হতে পারে। ধরো এই যে বঙ্কিমতা সুচালতার মধ্যে এই যে এরকম ছিল একটা, তারপরে এরকম ছিল একটা, তারপরে এইরকম ছিল একটা, আরো বিভিন্ন রকম হয়। তুমি যদি ইউ আকৃতির একটা আঁকাও তাও সেটা হয়। আবার ধরো তুমি ওই এরকম করো তাও হয়। মানে গণসংখ্যা রেখা বিভিন্ন রকম হয়, কিন্তু আমাদের লেভেলে যে গণসংখ্যা রেখাটা আঁকাতে বলবে সেটা সর্বোচ্চ বলতে পারে গণসংখ্যা বহুভুজ যেমনি আঁকাও সেভাবে, শুধুমাত্র একটু মুক্ত হস্তে যোগ করতে হবে, মানে একটু কার্ভ মনে হবে দেখতে। এই যে গণসংখ্যা রেখা আর অজীব রেখা এগুলো একটু কার্ভ হবে। বুঝতে পারছো? মানে অজীব রেখাতেও তো আমরা মোটামুটি স্কেল দিয়ে মিলিয়ে দিই, কিন্তু আসলে সেটা এমন হয় না, সেটা আসলে কার্ভ আকারে দিতে হয়। বুঝতে পারছো? তো গণসংখ্যা রেখা আর অজীব রেখা এই দুটো হচ্ছে কার্ভ, মানে কার্ভ করা ওই এটা মানে রেখা। তো আশা করি বুঝতে পারছো এগুলো কি। এবার আমরা অজীব রেখায় যাব। অজীব রেখা কিছুই না, অজীব রেখা হচ্ছে তোমার অজীব রেখায় লাগে কি বলতো? অজীব রেখায় লাগে ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? ক্রমযোজিত গণসংখ্যা এটা লাগে, মানে এই সবগুলো কিন্তু গণসংখ্যা লাগে। আয়তলেখে লাগে হচ্ছে ওই এই যে এই জিনিস বহির্ভুক্ত পদ্ধতিতে অবিচ্ছিন্ন চলকের শ্রেণীসীমা লাগে আয়তলেখের ক্ষেত্রে। আর গণসংখ্যা বহুভুজে লাগে শ্রেণীর মধ্যমান। গণসংখ্যা রেখাতেও তাই মধ্যমান, কিন্তু গণসংখ্যা বহুভুজ তুমি একবার স্কেল দিয়ে দাগ করে মিলাবো, আর গণসংখ্যা রেখায় মুক্ত হস্তে মিলাবো, মানে এটা হবে কার্ভ। আর অজীব রেখায় কি হবে? অজীব রেখায় যেমন ক্রমযোজিত গণসংখ্যা হতে লাগছে, তার সাথে লাগবে হচ্ছে শুধুমাত্র শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা লাগবে।
মানে আয়ত লেখার ক্ষেত্রে যেমন তুমি নিম্ন সীমা উচ্চ সীমা সব দেখছো, গণসংখ্যা বহুভুজের গণসংখ্যা রেখার ক্ষেত্রে শুধুমাত্র মধ্যমানটা চিহ্নিত করছো, তেমন অজীব রেখার ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মানটা চিহ্নিত করতে হবে। যেমন এই যে একটা ঘরের উচ্চ মান আর সেটার ধরো ক্রমযুক্ত গণসংখ্যা এখানে, আর একটা উচ্চ মান ক্রমযুক্ত গণসংখ্যা এখানে, মানে নিম্ন মান হবে না, শুধুমাত্র উচ্চ মান বসাবা এখানে, আর একটা ধরে এখানে, একটা ধরে এখানে। মানে তাহলে অজীব রেখাটা কেমন? অজীব রেখা হতে হবে কার্ভড, মানে এটা তুমি সরাসরি স্কেল দিয়ে মিলালে হবে না, তোমার হতে হবে একটু কার্ভ। তাহলে এই যে মোটামুটি এমন। এখন আমি যে অজীব রেখাটা আঁকলাম সেটা আসলে অধি অজীব রেখা। অধি, অধি মানে কি? অধি মানে, আচ্ছা সরি, অধি না সরি, এটা হচ্ছে উন অজীব রেখা। উন মানে কি? ছোট থেকে বড়, মানে উন মানে হচ্ছে আমরা নর্মালি যেটা আঁকাই সেটা হচ্ছে উন। উন মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে যাচ্ছে তাই। আর যদি এটাকে আমি একটু উল্টিয়ে দিই, মানে এই যে মানগুলো বসাইছি এটা যদি উল্টো করে বসাতাম, মানে এদিক থেকে বসাতাম, তারপর যদি করতাম, তাহলে যেটা হতো সেটা হচ্ছে অধি। মানে একই জিনিস যদি উল্টো ভাবে লিখি, মানে যেটা নিচের দিকে যাবে সেটা মানে হচ্ছে অধি। অধি অজীব রেখা, বুঝতে পারছো? তো এই দুইটা পার্থক্য আশা করি মনে থাকবে। তারপর আমি একবার রিসেক দিয়ে দেখি। হ্যাঁ আসলে এটাই, যখন আমরা ওই ছোট থেকে বড়ই যাব তখন হবে উন, আর যখন আমরা উপর থেকে নিচে আসবো মানে নিম্ন ক্রমে যাব, এটা ছিল উচ্চ ক্রমে মানে আস্তে আস্তে বাড়াচ্ছি, এটা ছিল নিম্ন ক্রমে মানে তখন সেটা হবে অধি অজীব রেখা। আশা করি বোঝা গিয়েছে। তো এগুলোই মোটামুটি জানতে হবে। আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন এই যে গণসংখ্যা নিবেশনের ভিতর ছিলাম, এই যে অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভুক্ত পদ্ধতি, এখানে এখানে ছিলাম নাকি? দাঁড়াও একটু খেয়াল করে দেখি। না, এখানে না, আমরা আরেকটা জিনিসে একটু বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ওই যে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন ছিল না, সেখানে ফেরত যাই আমরা একটু। এই যে এখানে যাই, কোনে ছিল, দাঁড়াও একটু ওয়েট করো। এই যে এখানে, না এটা তো তালিকাবদ্ধ করুন, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো। এই যে এবার ভবনে, এই যে অবিচ্ছিন্ন আর অবিরত আর বিচ্ছিন্ন আর বিরত। তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিচ্ছিন্ন আর বিরত যে এই গণসংখ্যা নিবেশন, এটা মানে কি ছিল প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা করে ই করা। এটা অবশ্যই বিচ্ছিন্ন চলক হওয়া লাগবে, মানে এখানে আমি যে চলকটা ব্যবহার করবো সেটা অবশ্যই বিচ্ছিন্ন হওয়া লাগবে, কারণ বিচ্ছিন্ন না হলে তো আমি আলাদা আলাদা মান লিখতে পারতাম না। চলকের ক্ষেত্রে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন মানে কি ছিল বলতো? চলকের ক্ষেত্রে অবিচ্ছিন্ন মানে কি ছিল? চলকের ক্ষেত্রে অবিচ্ছিন্ন মানে ছিল হচ্ছে যে চলক যে কোনো মান গ্রহণ করতে পারে। তাহলে যদি তুমি একটা অবিচ্ছিন্ন চলক আনো, তাহলে তো তুমি ঘর কাটতে থাকো প্রত্যেকটা মানের জন্য একটা একটা করে, তাহলে তো ইনফিনিটি মান হয়ে যাবে যদি তুমি ওই চলক নাও, অবিচ্ছিন্ন চলক। এখানে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যখন করবা তখন চলকটাও বিচ্ছিন্নই হওয়া লাগবে, যাতে তুমি নির্দিষ্ট সংখ্যক মান পাও, বুঝতে পারছো? আর যখন তুমি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন করবা তখন কোনো নির্ধারিত নিয়ম নেই, এটা সাধারণত অবিচ্ছিন্ন জন্য ব্যবহার করা হয়, মানে অবিচ্ছিন্ন চলকের জন্যই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন ব্যবহার করা হয়। কিন্তু যদি তুমি বিচ্ছিন্ন ক্ষেত্রেও করো তাও কোনো সমস্যা নেই। যেমন ধরো অনেকজনের পরীক্ষায় মার্ক দেওয়া রয়েছে, একজনের 10, একজনের 11, একজনের 20, 30, এভাবে করে ধরো একদম 40-50 জনের মার্ক দেওয়া রয়েছে, সেটাকেও তো আমরা 1 থেকে 10, 10 থেকে 20 করতেই পারি, তাই না? কেন করতে পারি? বিচ্ছিন্ন চলকের মান যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা এভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে করি, মানে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে করি, যে 1 থেকে 10, 10 থেকে 20 এভাবে করি। যদি তুমি বিচ্ছিন্ন ভাবে করতে চাও, মানে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যদি করতে চাও, তার মানে কি প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা ঘর যদি করতে চাও, তাহলে চলকটাকেও বিচ্ছিন্নই হতে হবে। কারণ চলক বিচ্ছিন্ন না হলে তো তোমার অসীম মান হতো, অসীম মানের জন্য তো অসীম সংখ্যক ঘর হতো, সেই ঘর তো তোমার কাছে নেই, বুঝতে পারছো? তার মানে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন করতে হলে অবশ্যই চলকটা বিচ্ছিন্ন হতে হবে। আর অবিচ্ছিন্ন বা অবিরত গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য তোমার অবিচ্ছিন্ন হোক বিচ্ছিন্ন যে কোনো ক্ষেত্রেই হবে, মানে চলকটা। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তাহলে মোটামুটি এগুলোই ছিল, আর কি হতে পারে আমার জানা নেই। মোটামুটি এগুলোই, মানে আমি যা যা জানি সবই জানিয়ে দিলাম। আর কিছু কিছু জিনিস তোমার বই থেকে পড়তে হবে, যেমন আমি যা যা পড়ালাম সবকিছু যদি একবার বই থেকে দেখে নাও খুবই ভালো হয়। আর তথ্য নিয়ে আরো কিছু বইতে আছে, এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে ভুল হওয়ার এটা ছেড়ে দেওয়াই উচিত, কারণ 2-3 পেজ অত এখন আর খুঁটে খুঁটে পড়ে লাভ নেই। তথ্যের উৎস আছে, তারপরে মানে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা উচিত, কোন ক্ষেত্রে প্রাথমিক ব্যবহার করব, কোন ক্ষেত্রে মাধ্যমিক ব্যবহার করব, অথবা এদিকে আরো জিনিসপাতি আছে, যেমন আয়তলেখ কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা অজীব রেখা ব্যবহার করব, এসব বিভিন্ন পার্থক্য আছে, কোন ক্ষেত্রে আমরা বার চার্ট ব্যবহার করব। তো এগুলো এখন আর পড়ার কিন্তু টাইম নেই, তো আমি যা দেখলাম এগুলো মোটামুটি হয়ে যাবে না। তারপরে বই থেকে একবার একটু দেখে নিও, যে একটু উদাহরণগুলো কি দিয়েছে দেখে নিও, তাহলে হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।